সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আলাপচারিতাতে আজকের এই অনুষ্ঠানে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 2023-এর নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রথম নববর্ষের এই অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। আজকে আমাদের সাথে অনুষ্ঠানে যুক্ত হয়েছেন রাশেদুজ্জামান রাশেদ। রাশেদ, আপনি কেমন আছেন? ভালো? রাশেদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি আছি, আলহামদুলিল্লাহ। ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি ভাই। আপনি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আলাপচারিতাতে। আপনার সাথে আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেই প্রসঙ্গ কথাটি আমরা বলেছি যে সেটি থাকবে, আজকের যে মূল বিষয়টি সেটি থাকবে আপনার সাথে আমাদের আলোচনার, সেটি হলো অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ে আপনার সাথে আমাদের কথা চলবে। আশা করি আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি ঘাবড়াবেন না। আমি মাঝে মাঝে আমার ছবি থাকবে, মাঝে মাঝে থাকবে না। আপনি এটা আপনার কথা আপনার সাথে আমরা শুনবো। তা আপনার সাংবাদিকতা জীবনটা নিয়ে আমরা একটু প্রথমেই আসি। আপনি কিভাবে সাংবাদিকতা শুরু করলেন? আমি আসলে সাংবাদিকতায় আসি লোকাল একটা পত্রিকা থেকে, কুষ্টিয়ার আজকের আলো পত্রিকা, 2009 সালে। সেখানে 6 মাস কাজ করার পরে মাঝে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর 2010 সালে আমি বৈশাখী টিভি দিয়ে সাংবাদিকতা শুরু করি। একই বছরে দৈনিক মানব জমিনে কাজ শুরু করি। তারপরে 2014 সালে আমি কিছুদিন মাছরাঙা টেলিভিশনে 9 মাস মতো কাজ করি, 2013 সালে শেষের দিকে। 14 সালে এসে মে মাসের দিকে আমি যোগদান করি চ্যানেল 24। তারপরে 2018 সালে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পাই। তারপরে 2022-এ এসে আমি দৈনিক আজকের পত্রিকা নামের একটি পত্রিকাতে এখানে যোগদান করি। বর্তমানে আমি আজকের পত্রিকার জেলা প্রতিনিধি এবং চ্যানেল 24 এর স্টাফ রিপোর্টার হিসেবে এখানে কাজ করছি। হ্যাঁ, ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদেরকে যে তথ্যটুকু দিলেন সে তথ্যটুকু নিঃসন্দেহে পরিষ্কার একটি তথ্য যে আপনি এইভাবে সাংবাদিকতা জীবনে যুক্ত হয়ে আপনার আরেকটি বিষয় আমার কাছে জানতে খুব ইচ্ছে করছে। আপনার মতো তরুণ বয়সে আপনি যখন সাংবাদিকতা শুরু করলেন, তখন আপনার কাছে এই সাংবাদিকতা শুরুর উদ্দেশ্যটা কি ছিল? কেন আপনি এটা শুরু করেছেন? আসলে ছোটবেলা থেকে আমি একটু লেখালেখির মধ্যে থাকতাম, যে কোনো বিষয় লিখতাম, কাগজে ফেলে দিতাম, এরকম একটা ইয়েতে ছিল। আমি যদিও বা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলাম। তারপরে ইন্টারমিডিয়েট সায়েন্স, তারপরে ম্যাথমেটিক্সে অনার্স করছিলাম। যার কারণে লেখালেখির হাতটা সেইভাবে প্রসারিত হয়নি। কিন্তু ওই সবসময় মনে হতো যে যেন কিছু লিখি। সেই জায়গা থেকেই একসময় মনে হলো যে যখন আমি প্রচুর পরিমাণ প্রথম আলো পত্রিকা পড়তাম, যখন কুষ্টিয়া ম্যাচে থাকতাম, এবং আমি যখন এসএসসি পাস করতাম তখন পাবলিক লাইব্রেরি গিয়ে তখন জনকণ্ঠ আর হচ্ছে প্রথম আলো অনেক বড় মাপের পত্রিকা ছিল। তখন এই দুটো পত্রিকা আমি নিয়মিত পড়তাম, বিশেষ করে রাজনৈতিক যে কলামগুলো সেইগুলো পড়া পড়া শুরু করি। ওখান থেকে আসলে শুরু হয় সাংবাদিকতার প্রতি একটা নেশার জাগে। তারপরে বিভিন্ন অসঙ্গতি সমাজে যেগুলো দেখি সেগুলো মনে হয় যে তুলে ধরার একমাত্র জায়গা হচ্ছে গণমাধ্যম। তো এই যখন মনে হয় তখন এই অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করার অন্যতম মাধ্যম যেহেতু গণমাধ্যম, তার কারণে কিন্তু গণমাধ্যমে আমি যুক্ত হই। বেশ, এই যে গণমাধ্যমে যুক্ত হয়ে আপনি অনুপ্রাণিত হলেন পত্রিকার সংবাদপত্র পড়ে, বিশেষ করে প্রথম আলো এগুলা দেখে। এখানে প্রথম আলো সহজে স্ট্যান্ডার্ড রিপোর্ট গুলা প্রকাশ করে থাকে, সাধারণত আমরা বলি ভাষা, এবং যে নীতি এবং আদর্শ সাংবাদিকতার মূল আদর্শকে ধারণ করে সংবাদ প্রকাশিত হয়ে থাকে। তা আপনার ক্ষেত্রে আপনার সাংবাদিকতার জগতে আপনি যে জায়গাটিতে এখন পৌঁছেছেন, আপনি টিভি সাংবাদিকতা করছেন, পত্রিকা টিভি সাংবাদিকতায়, ইলেকট্রনিক মিডিয়াতে আপনার অভিজ্ঞতাটা একটু। আমি আরেকবার আপনার কথা কাটা কাটা হওয়ার কারণে আমি পুরো প্রশ্নটা বুঝতে পারি না। টিভি সাংবাদিকতায় আপনি কিভাবে আসলেন? আসলে আমার শুরুটাই ছিল টেলিভিশন সাংবাদিকতা দিয়ে, কারণ আমি টেলিভিশন সাংবাদিকতাটা
আমি যখন লোকাল পত্রিকায় কাজ করি তখন আমার একদিন পরিচয় হয় আমাদের ফারুক হোসেন ভাই, প্রেস ক্লাবের সভাপতি, ওয়াজেদুল হক জেদু ভাই, ফজলুল হক মন্টু। ওনারা আমাকে নিয়ে যায় হচ্ছে তৎকালীন যে এটিএন বাংলা, এটিএন নিউজের যিনি সাংবাদিক আতিকুর রহমান টিটু ভাইয়ের কাছে। তার আগে জুলফিকার আলী কারণ ভাইয়ের সাথে আমার সাংবাদিকতার লেখার হাতে করি। তিনি আমাকে ওই সময় লেখালেখির কাজগুলো সহযোগিতা করতো যখন লোকাল পত্রিকায় কাজ করতাম। তারপরে যখন টিটু ভাইয়ের কাছে নিয়ে যায়, টিটু ভাই আমাকে একদিন বলে যে আপনি কি তুমি কি টেলিভিশনে কাজ করবা? তখন আমি বললাম হ্যাঁ, আমি যদি সুযোগ পাই তো টেলিভিশনে কাজ করব। তো তার আগেই ফজলুল হক মন্টু এবং ফারুক হোসেন, ওনারা একটা ২১শে টিভির প্রডিউসার ছিল, আমার এই মুহূর্তে তার নামটা মনে নেই। উনি আমাদের ২ ঘন্টার একটা ক্লাস নিয়েছিলেন একটা জায়গায়, ক্যামেরার অপারেশন এবং নিউজ লেখার কৌশল। তো ওই ২ ঘন্টায় আমি আসলে ক্যামেরার মূল বেসিক যে কাজটা ওই নিজেই শেখার চেষ্টা করছিলাম। আমার তারপরে মনে হচ্ছিল যে না, আমি ক্যামেরার কাজটা পারবো। তখন টিটু ভাই যখন বলল তখন বললাম হ্যাঁ ভাই, আমি তো পারবো। তখন উনি আমাকে উৎসাহ দেয় এবং বৈশাখী টিভির তৎকালীন সিনিয়র নিউজ এডিটর সাইফুল ভাই, সাইফুল ইসলাম, ওনার সাথে আমার পরিচয় করিয়ে দেয়। তারপর থেকে ওনার সাথে যোগাযোগ, ওখান থেকেই আসলে আমার তখন শুরু টিভি সাংবাদিকতায়। আস্তে আস্তে সবচাইতে বড় বিষয় হচ্ছে ওয়াজিদুল হক জেদু ভাই, উনি আমাকে টিভি স্ক্রিপ্ট, টেলিভিশনের ফুটেজ কাটিং, একটা নিউজ কিভাবে তুলে নিয়ে আসতে হয়, মানে টেলিভিশন সাংবাদিকতাটাই তিনি আমাকে হাতে কলমে আসলে এই শিক্ষাটা দিয়েছেন। এবং একটা স্ক্রিপ্টে কতভাবে করা যায়, একটা সংবাদ সাধারণ ওয়েতে না। আমরা তো একসময় মেহেরপুর কৃষি এলাকা, সবাই মনে করতো যে কৃষি সংবাদই বেসিক, প্রথমে সাংবাদিকতা মনে করতাম, কিন্তু ওয়াজিদুল হক জেদু ভাই বলতে আসলে এটা সাংবাদিকতা না, এর বাইরের বিভিন্ন অসঙ্গতি গুলো তুলে নিয়ে আসা সাংবাদিকতা, টেলিভিশন সাংবাদিকতায় এই বিষয়গুলো উদ্বুদ্ধ করতো। তারপর থেকেই আর কি ওনার এতে আমার শুরু হয় টেলিভিশন সাংবাদিকতার যাত্রা। আর টিটু ভাই সবসময় আমাকে মানে প্রচুর, মানে লজিস্টিক যত সাপোর্ট সবই টিটু ভাই ছিল, মোটরসাইকেল, ক্যামেরা, তারপরে হচ্ছে আপনার কম্পিউটার, সবই তার ছিল। থেকেই আসলে শুরু, যাত্রা শুরু। অর্থাৎ টিটু ভাই বলতে আমি রুহুল কুদ্দুস টিটু, সে ছিল আতিকুর রহমান টিটু, আজকের কাগজে কাজ করতো। জি, আতিকুর রহমান টিটু, জি জি জি। রাইট রাইট, আতিকুর রহমান টিটু উনি আজকে প্রয়াত। অবশ্যই তার একটা অবদান রয়েছে এবং সে আপনাকে যে জায়গাটিতে দাঁড় করিয়েছে সেটা তো নিঃসন্দেহে খুবই ভালো জায়গা। সাংবাদিকতার জীবনে আপনার ঘাত প্রতিঘাত আছে, তো ঘাত প্রতিঘাতের মধ্যে সংবাদ সংগ্রহে অনেক কিছুই থেকে যায়, অনুসন্ধানী সংবাদ, এইটা করতে গেলে কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় বলে আপনার কাছে মনে হয়? আপনি যখন ঘাত প্রতিঘাতের কথা বললেন, আমরা যখন প্রথমে শুরু করি বৈশাখী টেলিভিশনে, তখন গাংনীর মাজেদুল হক মানিক ভাই, উনি তখন আরটিভিতে শুরু করে। তো ওনার সাথে আমার আসলে মেয়ের পরিচয় তখন। উনি উনি বলছে যে আসলে এই প্রতিযোগিতায় যদি টিকে থাকতে হয়, দুজনই তো অনেক ঘাত প্রতিঘাত আসবে, নিউজ আগে দিতে হবে। কারণ প্রথমে তো ১ বছর আমাদের ট্রেনিং পিরিয়ড ছিল, আমাদের ১.৫ বছর দিয়েছিল আরটিভিতে এবং বৈশাখী ২টা প্রতিষ্ঠানে। তো উনি আমাকে এসে বলে আমরা যদি একসাথে কাজ করি তাহলে কেমন হয়। তা আমি মানিক ভাইকে বললাম যে হ্যাঁ, একসাথে কাজ করবো। তখন আসলে চরমপন্থী অধ্যুষিত এলাকা ২০১০-এ ছিল, র্যাবের বিভিন্ন মানে ক্রস ফায়ার, এগুলো অনেক অনেক বেশি, তো রাতে ক্রস ফায়ার হতো। তো ওইটা ছিল কিন্তু গাংনীতে বেশি। মানিক ভাই দেখা যাচ্ছে অনেক রাতে সেখানে চলে যেত, ওই লাইট দিয়ে, তখন তো অন্য লজিস্টিক সাপোর্ট ছিল না, ছোট্ট ক্যামেরা আর টর্চ লাইটে, যে টর্চ লাইট দিয়ে উনি ফুটেজ করতো। সেই ফুটেজ গুলো উনি আমাকে রাতারাতি দিয়ে দিত। আমি আবার সকালবেলায় ভোরবেলায় গিয়ে ওই ফুটেজটা দিয়ে দিতাম। তো এই প্রতিযোগিতার ইয়েতে আসলে দুইজন মিলে খুব এইগুলো এনজয় করতাম। আমি এখানে যেটা পেতাম সেটা তাকে বলতাম, কোনো ক্ষেত্রে বলতাম যে আমি ফুটেজ করছি, আপনি স্ক্রিপ্টটা লিখেন, ফোনে স্ক্রিপ্টটা দিয়ে দিতাম, সে আমাকে স্ক্রিপ্ট দিত। এভাবে করে আসলে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে শুরু। তারপরে আমরা নিয়োগ পেলাম। নিয়োগ পাওয়ার পরে যখন শুরু করলাম তখন মনে হলো যে আসলে সাংবাদিকতার বাইরে গিয়ে কিছু কাজ করতে হবে, বিশেষ করে অনুসন্ধানীমূলক কিছু জায়গায় কাজ করতে হবে। আসলে অনুসন্ধানী সাংবাদিকতাটা আসলে সব সময় ঝুঁকি, মানে আসলে এখানে সবচাইতে বেশি ঝুঁকির কাজ তথ্য কালেকশন, সেগুলো থেকে তারপরে যখন বিশেষ করে ইলেকট্রনিক্স মিডিয়ায় কাজ করাটা তো আরো ঝুঁকির বিষয়। কারণ ইলেকট্রনিক্স মিডিয়া ভিজুয়ালি আমাকে প্রমাণ করতে হয়। আমি যখন দোষীদের কাছে যাব, টেলিফোনে সাক্ষাৎকার হবে না, তখন তার মুখোমুখি হতে হয়। সেই তথ্য উপাত্ত সংগ্রহ করতে গিয়ে অনেক মানে ঝামেলা পোহাতে। এইভাবে করে কিন্তু আসলে এই ঘাত প্রতিঘাতকে পুঁজি করে আর কি এগাতে হয়, এগুলোকে সামনে রেখে
আগে বুঝতে হয় যে আমার এই গুলো আসবে। প্রত্যেকটা অনুষ্ঠানে সাংবাদিকরাই আমাকে আগে চিহ্নিত করতে হয় যে আমার ঝুঁকিগুলো কি, কি? কোন দিক থেকে আসতে পারে। সেই ঝুঁকিগুলো আমি কিভাবে পার করব। তথ্য কালেকশন করতে গিয়ে আমার কোন ঝুঁকিটা ঝুঁকির মধ্যে থাকতে হবে। তারপরে আমি যখন নিউজটা 1 ইয়ার করব, 1 ইয়ার পরে কি, কি ঝুঁকি আসতে পারে। সব একটা অ্যাসেসমেন্ট আসলে আগে তৈরি করে নিতে হয়। মানে ঝুঁকির বিষয়টা আগে তৈরি করে নিতে হয়, তারপরে একটা অনুসন্ধানী রিপোর্ট দাঁড় করানো যায়। সেটা হয়তো কোনো, কোনো ক্ষেত্রে ২ মাস লাগে, ৩ মাস লাগে। আমার এমন, এমন রিপোর্টে আমার ১ বছরেরও বেশি সময় লেগেছে। তো আসলে লেগে থাকতে হয়। মানে হতাশ হলে তখন আর ওই অনুসন্ধানটা প্রপার ওয়েতে আমরা তুলে নিয়ে আসতে পারি না। লেগে থাকতে হয়, হতাশ হতে হয়, অনেক সময় কিছুই পাই না। দিনের পর দিন ঘুরে আসতে হয়। তো এরকম আছে। আর সবচাইতে বড় বিষয়টা হচ্ছে সোর্স। সোর্স যদি আপনাকে বা আমাকে সাহায্য করে আমাদেরকে, সেক্ষেত্রে সেই কাজটা অনেকটা সহজ হয়ে যায়। কিন্তু সোর্স এর যে বিষয়টা অনেক সময় বিশ্বাস করতে পারে না যে আমি তার ক্ষতি করব কিনা, সে আমার ক্ষতি করবে কিনা। এই জিনিসটা যখন সে আমাকে মনে করে যে প্রকৃত ওয়েতে যে হ্যাঁ, এখন বিশ্বাস এর ওয়েতে আমি আছি, তখনই আমাকে সেই খবরটা হাতে দেয়। তার আগে কিন্তু দেয় না। তো এইগুলো হচ্ছে আসলে সবচাইতে ঝুঁকির মধ্যে দিয়ে এগাতে হয় এই কাজগুলোতে নিয়ে। আহ, নতুন প্রজন্মের কাছে যাওয়ার আগে আমি একটু বলে নিই, আমাদের সাথে যুক্ত হয়েছেন মেহেরপুর প্রতিদিনের প্রতিষ্ঠাতা ইমন আহমেদ। তিনি বলছেন, দিস প্রোগ্রাম উইল বি ইন্সপায়ার রাশেদ জামান, উই লাভ হিজ রিসেন্ট জবস। সে আপনার কাজকে খুব ভালোবেসেছে এবং তার কাছে প্রোগ্রামটি ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে ইমন আহমেদ। ধন্যবাদ ইমন ভাইকে আর কি। সত্যের জয় হবে আমি জানি না, এস বি আহমেদ আয়ান বলছেন। আর তারপরেই আবার আমাদের ইমন আহমেদ সাহেব লিখেছেন, সাহসীদের বাহবা না দিলে সাহসী জন্মায় না। কথাটা ঠিক, সাহসীদের বাহবা দেওয়া লাগে। আমি ইমন ভাইয়ের কথা আমি একটু বলি, এর মাঝে একটু বলে দিই। আমি যখন অনলাইন হ্যাঁ, জুয়ার সিরিজ রিপোর্ট করলাম, আমার রিপোর্ট যখন 1 ইয়ার শুরু হলো, তখন কিন্তু ইমন ভাই আমাকে প্রথম ফোন দিয়েই, ওই দিন সকালে ফোন দিয়ে বললো যে তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে জানাও, যে কোনো সমস্যা হলে আমি সেটা দেখবো আর কি। এই যে সাহসীদের মানুষ কিন্তু খুব কম থাকে। সেক্ষেত্রে কিন্তু উনি প্রথম পর্ব যেদিন সকালে 1 ইয়ার হয়, উনি মেবি আমাকে 10টার দিকে প্রথম ফোনটা কিন্তু উনি করেছিলেন আর কি। উনি সবসময় এখনো আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে উৎসাহ দেয় অনুসন্ধানী সাংবাদিকতার বিষয়ে। আচ্ছা, বেশ ভালো। আপনার মন্তব্যের জন্য ভালোই লাগলো। আমরা একটু অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আপনার কাছে একটু বলবো যে আপনি তরুণ প্রজন্মের একজন প্রতীক। আপনার এখন বয়স চলছে কত? আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাশেদ, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ, আপনার বয়স চলছে কত এখন? জি, আপনার বয়স এখন চলছে কত? বয়স 38 39। আচ্ছা, 38 39। 38 39। আর সাংবাদিকতা শুরু করেছিলেন কততে? 2009 সালে শুরু। অর্থাৎ 10 11 12 13 বছর পার পার করলাম আর কি। এক যুগ পার হয়ে গেছে আগেই। আচ্ছা, আচ্ছা। আপনার অনুসন্ধানী রিপোর্টের মধ্যে আমি আহ, যতদূর জানি এবং দেখেছি, সর্বপ্রথম আপনি একটা করেছিলেন খুব সুন্দর একটা রিপোর্ট, সেটা হলো অ্যান্টিবায়োটিকের উপরে এবং গ্রাম্য ডাক্তারদের চিকিৎসার উপরে। এটার ব্যাপারে আপনার একটু ধারণা বলবেন কি? স্বাস্থ্য সম্পর্কে আপনি একটা অনুসন্ধানী রিপোর্ট করেছিলেন, উম, আমি বলুন। আসলে ছোটবেলা থেকেই আমি হাসপাতাল কেন্দ্রিক ছিলাম। প্রচুর মানুষকে হাসপাতালে নিয়ে যেতাম, চিকিৎসা করানোর জন্য নিয়ে যেতাম। যার কারণে স্বাস্থ্য রিপোর্টে আমার একটা, ওই সাংবাদিকতায় আসার পরে পরে বিভিন্ন চিকিৎসকদের সাথে অনেক আলাপ হয়। সেই সময় থেকে আলাপ ছিল, তাদের সাথে বসতাম। তো উনারা আমাকে উদ্বুদ্ধ করতো স্বাস্থ্য বিষয়ে কিছু রিপোর্ট রিপোর্ট করার জন্য। তো আমার বেশ কয়েকজন চিকিৎসক, আমি সবার নাম করছি না এই মুহূর্তে, তারা আমাকে হঠাৎ অ্যান্টিবায়োটিকের এই বিষয়টা আহ, আমার সামনে নিয়ে আসে। এবং আরেকটা বিষয় হচ্ছে মাতৃমৃত্যু, মানে বেসরকারি ক্লিনিক গুলো যে মাতৃমৃত্যুর মৃত্যুপাত, সেই বিষয়টা সামনে নিয়ে আসে এবং আমাকে বেশ কিছু ইনফরমেশন দেয় যে অ্যান্টিবায়োটিকের আসলে ভবিষ্যৎ যে কুফলগুলো কি হতে পারে, বা এই যে রেজিস্ট্যান্স এর কথাটা আমরা প্রায় শুনি, কি ধরনের রেজিস্ট্যান্স হতে পারে, কেন হতে পারে, এইসব বিষয়গুলো আমাকে ওনারা জানায়। এবং ওনারা আরেকটু তথ্য দেয় যে আমাদের জ্বর ঠান্ডা কাশিতে যে কোনো সময়ই অ্যান্টিবায়োটিক লেখে, প্রথম চান্সে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়। তো আসলে এইটা আসলে ঠিক না। তখন আমরা ওই যে হাসপাতালে গিয়ে
বারান্দায় অনেকে প্রেসক্রিপশন লিখছে, অনেকে সিকমো আছে, যাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বলে, তারা সেগুলো লিখছে। আমরা সেই গুলো কালেকশন করে দেখি যে কথায় কথায় অ্যান্টিবায়োটিক লিখছে, এই যে এই ধরনের গুলো তখন লিখছি। লিখার পর তখন আমরা এই বিষয়টা নিয়ে চিকিৎসকদের সাথে আলোচনা করি যে এই যে এত অ্যান্টিবায়োটিকের ব্যবহার আসলে আবার হচ্ছে আমরা দেখি মুড়ি মুড়কির মতো দোকানগুলোতে অ্যান্টিবায়োটিক বিক্রি হয়। এখন তো আমরা দেখি যে মুদি দোকানগুলোতে অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। আসলে এই ডোজটা আসলে কেউ কমপ্লিট করে না, এবং সাধারণ মানুষ কিন্তু জানে না যে একটা অ্যান্টিবায়োটিকের ডোজ যদি কমপ্লিট না করি তাহলে সেইটা রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, এবং এই অ্যান্টিবায়োটিক আর তার শরীরে কাজ করে না। আবার এখন আমার হাতে বেশ কিছু রিপোর্ট এসেছে কিছুদিন আগে যে অনেকের শরীরে অনেক ওষুধই রেজিস্ট্যান্স হয়ে গেছে, বিশেষ করে অ্যান্টিবায়োটিকের বিষয়। কারণ তারা গ্রাম্য চিকিৎসকের কাছে যায়, অ্যান্টিবায়োটিক দেয়, 2 দিন খায় আর খায় না, যেই সে সুস্থ হয়ে যায় আর খায় না। তো এর কারণে এখন বিশেষ করে যারা মেডিসিন বিশেষজ্ঞ তারা দেখি যে কোন কোন ওষুধগুলো তাদের রেজিস্ট্যান্স হয়ে গেছে এগুলো একটা পরীক্ষা দেয়। সেই পরীক্ষায় আমার পরিচিত কয়েকজনের দেখলাম অনেকেরই ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে। আবার কারো কারো ক্ষেত্রে ফোর্থ জেনারেশন রেজিস্ট্যান্স হয়ে গেছে, অথচ সেকেন্ড জেনারেশন বা ফার্স্ট জেনারেশন অ্যান্টিবায়োটিক কাজ করছে। তো চিকিৎসকদের সাথে যেটি কথা হয়, এই যে আমরা তো এখন হাই অ্যান্টিবায়োটিকে চলে যাই, প্রথমে ফোর্থ জেনারেশনে চলে যাই। তো এর কারণে এই যে ডোজ গুলো কমপ্লিট না করার কারণে কিন্তু রেজিস্ট্যান্স হয়ে যায়। এই কথা শোনার পরে আমরা রিপোর্টটায় হাত দিই এবং চেষ্টা করি সেই বিষয়টা তুলে নিয়ে আসার। তো আমরা বেশ একটা চিত্র তুলে নিয়ে এসেছি, যদিও বা সেই সময় আমার অনুসন্ধান সাংবাদিকতায় অতটা ধারণা ছিল না। পূর্ণাঙ্গ রিপোর্টটা কিন্তু আমার ওইভাবে উঠে আসেনি, তারপর যতটুকু পেরেছিলাম। এখন আবার ওটা নিয়ে আবার সেকেন্ড টাইমের মতো আমি আবার কাজ করছি। যে সেটা হয়তো রিপোর্টের পরেই জানাবো, এটা অনেকদিন থেকে কাজ করছি। তথ্য-উপাত্তগুলো কালেকশন করছি, কার শরীরে কোন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে গেছে, কি ধরনের সমস্যা তৈরি হয়েছে, এই একটা। আর আপনি দেখবেন যে এখন বেসরকারি ক্লিনিক গুলো বেশিরভাগই অ্যানেস্থেসিওলজিস্ট ছাড়াই কিন্তু অপারেশন গুলো করে। মানে যিনি অ্যানেস্থেসিওলজিস্ট দেন তিনিই আবার অপারেশন করেন। এতে হয় কি অনেক সময় রোগী শকে চলে যেতে পারে, তখন আর কিন্তু তাকে আর ফেরাতে পারে না। আমরা বেশ কিছু কাহিনী দেখছি, একটু করুণ কাহিনীও দেখেছি। গাংনীর একটা গ্রাম, তার 19 বছর বয়স ছিল, মেয়েটাকে গাংনীর একটা বেসরকারি ক্লিনিকে নিয়ে যায়, এবং বেশ সিজার হওয়ার পরই, অস্ত্রোপচার হওয়ার কিছুক্ষণ পরে কিন্তু সে মারা যায়। মারা যাওয়ার পরে সেই বাড়িতে তার যিনি মা, অর্থাৎ মেয়ে মারা গেছে, মা কিন্তু এখন পর্যন্ত মানসিক ভারসাম্যহীন। এখন পর্যন্ত সে মানসিক ভারসাম্যহীন, এবং সে বাচ্চাটা বেঁচে আছে। এই একটা করুণ একটা দৃশ্য দেখছিলাম। আর আরেকটা গাংনী উপজেলা আরেকটা গ্রামে দেখছিলাম, সেই মেয়েটা মারা গেছে, তার বাবা আরেক জায়গায় বিয়ে করেছে, এখন মেয়েটা নানির কাছে আছে। এই যে করুণ মৃত্যুগুলো কিন্তু আমাদেরকে কাঁদায়। তো ওইটা ধরে আমরা কয়েকটা রিপোর্ট দাঁড় করাইছিলাম। পরে যে অনুসন্ধানে যেটা পেয়েছিলাম যে আসলে এই মৃত্যুর কারণগুলো হচ্ছে অজ্ঞানের ডাক্তার না নেওয়া, এবং আমাদের এই জেলায় মাত্র একজন অজ্ঞানের ডাক্তার আছে, এবং এতগুলো ক্লিনিক চলছে। আর মেবি গাংনীতে আরেকজন আছে, রাজশাহী মেডিকেল কলেজে উনি থাকেন, উনি চাকরি করেন, সেখান থেকে এসে ইয়ে করেন। তো এই যে একটা মানে ব্যাপক একটা মানে অ্যানেস্থেসিস্টের অভাব, এটা যেমন আছে, আবার কোন কোন ক্লিনিক গুলো তাদের ব্যবসায়িক কারণেই তারা অ্যানেস্থেসিস্ট নেয় না। কারণ একটা অ্যানেস্থেসিস্ট ডাক্তারকে, অজ্ঞানের ডাক্তারকে নিতে হলে তাকে 1,500-2,000 টাকা দিতে হবে, সুতরাং ওই টাকাটা বাঁচানোর জন্য অনেকে নেয় না। তো এই একটা অসঙ্গতি নিয়ে আমরা আসলে রিপোর্ট করছিলাম, বেশ সাড়া পড়ছিল। প্রায় 1 বছরে 7 জন মায়ের মৃত্যু আমরা দেখাতে পেরেছিলাম, আর অনেক মৃত্যুগুলো আমরা অনেকে জানি না আর কি। আচ্ছা, এছাড়া আপনার স্বাস্থ্য রিপোর্ট ছাড়া আরো অনুসন্ধানী রিপোর্ট আপনার প্রকাশিত হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য আর একটি বোধহয় একটি অপারেশনের উপরে আপনি একটা রিপোর্ট করেছিলেন। এটা রিপোর্ট স্বাস্থ্য নিয়ে আমরা দেখেছিলাম। আমাদের সাথে অনুষ্ঠানে এখন যুক্ত হয়েছেন আরো কয়েকজন বন্ধু, তারা হচ্ছেন যে সাফওয়ান রূপক, তিনি সৎ ও সাহসী সাংবাদিক, বেশি প্রয়োজন এই সময়। রাশেদকে অভিনন্দন। আপনার সাহসিকতার জন্য সে অভিনন্দন জানিয়েছে, আপনাকে অভিনন্দন। জানি না কোন রিপোর্টে তারা আপনার সাহসিকতা ভালো লেগেছে, আমরা পরে আসবো আলোচনাতে। নূরজাহান বেগম, অনেক ভালো লাগছে, তিনি এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। বেন ইয়ামিন মুক্ত, ভালো লাগছে। পরে আরো একজন যুক্ত হয়েছেন, তিনি বলছেন একজন সাংবাদিকের পক্ষে কেবল
মীর শামীম, তিনি বলছেন একজন সাংবাদিকের পক্ষে কেবল আকর্ষণীয় উপাদান তৈরি করা নয়, তবে বেশ কয়েকটি নির্দিষ্ট নিয়ম মেনে চলা গুরুত্বপূর্ণ। এটা প্রথমত সাংবাদিকের পেশাদার যোগাযোগের কাঠামোর মধ্যে, দ্বিতীয়ত যেখানে সাংবাদিক কাজ করে সেই প্রকাশনার প্রকৃতি অবস্থান মেনে চলার জন্য, তৃতীয়ত এর মর্মের গভীরে প্রবেশের জন্য ঘটনাটি প্রদর্শিত কার্যকরভাবে করার। উক্ত সবগুলো রাশেদ ভাইয়ের মধ্যে রয়েছে। শুভকামনা রইল রাশেদ ভাইয়ের প্রতি, সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাই সুন্দর অনুষ্ঠানের আয়োজকের প্রতি। ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর একটা বিশদ বিবরণ দিয়ে লিখেছেন, খুব ভালো লাগলো। আপনার নামটি আমরা আরেকবার একটু দেখে নিই, মীর শামীম। ধন্যবাদ মিস্টার শামীম আপনাকে। আমরা এই যে জায়গাটিতে আসছি, সেটি দেখেন একটি কথা কিন্তু এসে গেছে, সাংবাদিকতা করতে গেলে পেশাদারি কাঠামো যেটা বলা হচ্ছে এবং নীতি নৈতিকতার, সাংবাদিকতার নীতি এবং নৈতিকতা মেনে কাজ করা, এই যে এখন সাংবাদিকতার মানটা আপনার কাছে কেমন মনে হয়? আমরা যারা সাংবাদিকতা করছি, সাংবাদিকতার মধ্যে অনেক রকম দুর্বলতা আমাদের রয়ে গেছে, এটা নিয়ে আপনার কোনো কিছু বলার আছে? আসলে যেসব দর্শক আছে তাদেরকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনি যে কথাটা বললেন, এখন কিন্তু অনেক মেধাবী স্টুডেন্টরা কিন্তু সাংবাদিকতায় এসেছে। আপনি মেহেরপুরে দেখেন অনেক তরুণ মেধাবী স্টুডেন্ট, তারা কিন্তু সাংবাদিকতায় এসেছে এবং তারা কিন্তু অনেকভাবে সফল সফল হয়েছে। তাদের রিপোর্ট গুলো কিন্তু আমাদের চোখে পড়ে। সবার কাছ থেকে কিন্তু শিখার একটা বিষয় আছে। আসলে আমি সবসময় শিখতে ভালোবাসি, তাদের কাছ থেকেও শিখছি। এবং আপনি নীতি নৈতিকতা আসলে আগে আগে একটা জিনিস ভাবতে হবে যে আমি একটা মানুষের বিরুদ্ধে যখন নিউজটা করছি, যে কোনো নিউজই, আমি আসলে তার পুরোটা মানে সাংবাদিকতার ইথিক্স এর যে বিষয়গুলো আছে সেই হ্যাঁ, হ্যাঁ। ইথিক্স মেনে নিউজটা করছি কিনা। কারণ আমি একজনের বিরুদ্ধে যখন নিউজ করছি, সেই নিউজটা যদি আমার অনুসন্ধানে ভুল হয় বা আমার তথ্য কালেকশনে যদি ভুল হয়, তাহলে একটা ভালো মানুষকে যদি আমি কাঠগড়ায় দাঁড় করাই, তার দায়ভারটা কিন্তু আমার কম না। সুতরাং আমার কাছে মনে হয় এই দায়ভারের জায়গাটাতে কিন্তু আমাকে আগে ভাবতে হবে যে হচ্ছে আহ, আমি আসলে কতটুকু ওয়েতে এটা প্রপার ওয়েতে আমি এটা ইনভেস্টিগেশন করলাম হুম। এবং আমি যে তথ্যটা তুলে নিলাম কতটুকু সত্য। হ্যাঁ, হয়তো কোনো গ্যাপ থাকতে পারে, মানুষ মাত্রই ভুলের ঊর্ধ্বে না, আর সবারই ভুল হতে পারে। তো আমার কাছে মনে হয় যারা সাংবাদিকতা করে, তরুণ সাংবাদিক যারা আছে, আপনারা তো অনেক সিনিয়র সাংবাদিক, আপনাদের কাছ থেকে তো আমাদের অনেক শিকার আছে। তরুণ সাংবাদিক অনেকেই আছে যারা কিন্তু এটা করছে এবং তাদের কাছ থেকে কিন্তু অনেক কিছু শিখছি। এবং আমার পরে যারা সাংবাদিকতা এসেছে তাদের কাছ থেকেও কিন্তু এগুলো শিখছি। কারণ তারা যেসব রিপোর্ট গুলো তুলে নিয়ে আসছে, কোন ওয়েতে তুলে নিয়ে আসছে, তারা সাংবাদিকতার যে প্রশিক্ষণ গুলো তারা সেই প্রশিক্ষণ গুলো নিয়েছে। অনেকে মেহেরপুরে অনুসন্ধানী সাংবাদিকতায় এমআরডিআই প্রশিক্ষণ নিয়ে বেশ কিছু রিপোর্ট করছে, সেগুলো দেখেছি। তো সুতরাং এখন কিন্তু সাংবাদিকতায় মেধাবীরা আসছে। এখন আমার হাতে সে কার্ড আছে, আমার হাতে ক্যামেরা আছে, আমি কোন পথে ব্যবহার করব, এটা কিন্তু আমার একটা নীতি নৈতিকতার ব্যাপার। হুম। সুতরাং আমাকে আগে ভাবতে হবে যে আমি আমি কোন পথে ব্যবহার করবো, সেই অনুযায়ী কাজ করতে হবে। এখন আমি যদি নীতি নৈতিকতা বিপর্জিত বিবর্জিত একটা মানুষ হিসেবে কাজ করি, সেটাও তার দায়ভার নিশ্চয়ই আমার। আবার আমি যদি নৈতিকতা মেনে সাংবাদিকতা করি, সেটার দায়ভার কিন্তু আমার। তা আমার মনে হয় যে যারা তরুণরা আসছে অনেকে নীতি নৈতিকতা নিয়ে কাজ করছে এবং আগামীতে অনেক অনেক সাংবাদিক যারা যারা বিশেষ করে আহ, তরুণ সাংবাদিক যারা আসছেন, আমার মনে হয় আগামীতে আরো অনেক ভালো করবে তারা। আমরা এর মধ্যে আর একটু আমাদের সাথে আবার এসছেন এসবি আহমেদ, তিনি বলছেন সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা শুরু হয়েছে বেশি। আমরা ওই কথাতে আসবো, তার আগে হাসনাত আসিফ কুশাল, তরুণ সাংবাদিক এবং সম্ভবত একটা বোধহয় পত্রিকার সম্পাদনাও করছে সে, তথ্য যাচাই ঢাকা থেকে করেছেন। তথ্য যাচাইয়ের একটি প্ল্যাটফর্ম হওয়ার দরকার, এই কথাটি ঠিক, তথ্য যাচাইয়ের একটি প্ল্যাটফর্ম হওয়ার দরকার, আমিও মনে করি তাই। এসবি আহমেদ, খুব সুন্দর একটি অনুষ্ঠান, ধন্যবাদ আয়োজককে, ধন্যবাদ আপনাকে। আবার আমরা আবার যে উনি যে দর্শক যে কথাটি যে হ্যাঁ বলুন। দ- দর্শক যে কথাটি বলেছে আর কি, তথ্য যাচাই প্ল্যাটফর্ম, আসলে এটা কিন্তু সাংবাদিককেই ক্রস চেক করতে হবে, বারবার চেক করতে হবে, একবার দুইবার তিনবার ক্রস চেক করে কিন্তু তাকে নিশ্চিত হতে হবে, একাধিক সোর্সের মাধ্যমে নিশ্চিত হতে হবে। এই ক্রস চেকের জায়গাটাকে আমাদেরকে আরো বেশি বেশি গুরুত্ব দিতে হবে, তাহলে হয়তোবা এই ভুলটা হওয়ার সম্ভাবনা কম থাকবে। কারণ ভুল কিন্তু হতে পারে সাংবাদিকতায়, সেই
ভুলটার সম্ভাবনা কম থাকবে। এই জন্য ক্রস চেকিং যেটা বলি আমরা, ক্রস চেকিং যেটা, সেটা কিন্তু একাধিকবার হওয়া প্রয়োজন আমার আমার কাছে মনে হয় আর কি। না, এটা এটা একদম সঠিক কথা যে ক্রস চেকিং অবশ্যই হতে হবে। যে প্রত্যেকটা জায়গায় একটা সংবাদ আপনি আপনার সোর্সের মাধ্যমে পেলেন, কিন্তু সেই ঘটনাটা অনুসন্ধানী রিপোর্টের ক্ষেত্রে সাধারণত এটা করতেই হবে। অন্যান্য রিপোর্টের ক্ষেত্রেও এটা করতে হয় যে অনুসন্ধানী রিপোর্টে আপনি কি তথ্য পেলেন, কার বিরুদ্ধে পেলেন, কার সম্পর্কে পেলেন, কেন পেলেন, এবং এই ডিটেলসটাকে নিয়ে আপনাকে 5টা ডাব্লিউ কে খাড়া করতে হবে এখানে, এবং কনফার্মেশন হতে হবে। এই জায়গাটা যদি আপনি না হন, তাহলে সেই রিপোর্টটা প্রকাশ করতে গেলে ইথিক্সের বাইরেই চলে যাবে, কারণ এটা উদ্দেশ্য প্রণোদিত হয়ে যাবে বলে অনেকেই মনে করে। তো যাই হোক, আপনার কাছ থেকে আরেকটু জানি, চ্যানেল 24-এ আপনি বেশ কয়েকটি পুরস্কার এবং পেয়েছেন। আমাদের কাছে ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের কাছে। হ্যাঁ, বলুন বলুন বলুন। হ্যাঁ, এটা সে মানে ওই ব্যক্তি কিন্তু আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা আমাকে ভাবতে হবে। কারণ একটা ব্যক্তি যখন ক্ষতিগ্রস্ত হয়, তার পরিবার আছে, তার সংসার আছে, তার মানুষের একটা ইমেজ আছে মানুষের মধ্যে। সেই ইমেজটা কিন্তু আমি যদি তাকে ক্ষতিগ্রস্ত করি, তাহলে কিন্তু তার দায়ভারটা পুরোটাই আমার। সেই জন্য আসলে এই ক্রস চেকটা খুব বেশি বেশি জরুরি। হ্যাঁ, এটা একদম একদম রাইট কথা বলেছেন। এইবার আপনার কাছ থেকে একটু জানি, যেহেতু আপনি তরুণ হিসাবে আমার কাছে প্রতিভাত হন, এবং আমি মেহেরপুরের সাংবাদিকতায় আপনাকে একটা ভিন্ন মাত্রায় দেখি, আমি নিজেই একটু ভিন্ন মাত্রাতে দেখি। সেই ক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে আপনি চ্যানেল 24-এর বেশ কয়েকটি অ্যাওয়ার্ড পেয়েছেন, এবং এই অ্যাওয়ার্ডগুলি কেন পেলেন, আপনি কিসের জন্য পেলেন, আপনি একটু আমাদেরকে, দর্শকদেরকে একটু জানাবেন। হুম, আসলে আমি ৩টা অ্যাওয়ার্ড পেয়েছি। ৩টের একটাও একটিও কিন্তু ন্যাশনাল না। এটা আমার হাউজে। প্রথমত আমি অ্যান্টিবায়োটিকের উপর, যেটা আপনি বারবার বললেন, ওখানে একটা অ্যান্টিবায়োটিক প্লাস হচ্ছে ওই যে আমাদের যে স্মৃতিসৌধ আছে কোর্টের সামনে, জেলা পরিষদের সামনে যে স্মৃতিসৌধ আছে, সেই স্মৃতিসৌধে জীবিত শহীদ শহীদদের তালিকায় জীবিত মুক্তিযোদ্ধার নাম, হুম। এইটা এবং অ্যান্টিবায়োটিকের উপর করা, এই ২টা রিপোর্টের কারণে আমি জেলা পর্যায়ে একবার সেরা রিপোর্টার হই। তারপরে আমি কাজ করছিলাম অনলাইন জুয়া, যেটা অনলাইন জুয়ার হচ্ছে আদ্যপান্ত নিয়ে ৫টা পর্ব, রিসেন্টলি আরেকটু পর্ব করেছি, ৬টা পর্ব করেছিলাম। তো এইটার উপরে হচ্ছে আমি ঢাকার যে সাংবাদিক আছে, অর্থাৎ আমাদের ঢাকার যে বড় বড় সাংবাদিক আছে আমাদের হাউজের, তাদের মধ্যে থেকে আমি সেরা রিপোর্টার নির্বাচিত হই। আর লাস্ট হচ্ছে আমি মাদক নিয়ে ২ পর্বের একটা কাজ করেছি, এবং এই মাদকের রিপোর্টটা তুলে নিয়ে আসার চেষ্টা করছি যে আহ, সীমান্ত এলাকায় যেসব মানুষ আছে, তারা কেন মাদকের সাথে জড়ায়, তারা কি কখনো তারা ফিরতে চান কিনা, তাদের পারিবারিক অবস্থা কেমন হয়, তাদের ছেলে মেয়েদের অবস্থা কেমন হয়, এবং তারা ফিরতে চাইলেও কেন ফিরতে পারে না, এই বিষয়গুলো তুলে নিয়ে আসার চেষ্টা করছিলাম। যদিও বা সম্পূর্ণ সফল হয়নি, তবে যতটুকু সফল হয়েছে সেটা আমার হাউস মনে করেছে যে আমার হাউসের মধ্যে বেস্ট পারফরমেন্স হয়েছে। যার কারণে আমাকে বেস্ট পারফর্মার হিসেবে আমি এই অ্যাওয়ার্ডটি রিসেন্টলি আসলে পেয়েছি। এই হচ্ছে আমার আসলে, এখনো কিন্তু আমি ন্যাশনাল কোনো অ্যাওয়ার্ড এখনো পর্যন্ত পাইনি আর কি। আচ্ছা, এইবারে একটু আসি আপনার কাছে, সেটা হলো যে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ হওয়ার পরে, আপনার রিপোর্ট প্রকাশ হওয়ার পরে আপনার মানে, এটা হয় কি, একটা অনুসন্ধানী রিপোর্ট যখন বের হয়, যেমন আপনি মাদকের কথা বললেন, যেমন আপনি অনলাইন জুয়ার কথা বললেন, এর পিছনে তো অনেক ভালো ভালো মানুষ থাকে, যারা পর্দার অন্তরালে থাকে। তো রিসেন্টলি আপনার কয়েকটি রিপোর্টে পর্দার অন্তরালের কিছু মানুষের কথা, তথ্য বেরিয়ে এসছে, এবং বেরিয়ে আসার পরে এটা আমরা দেখতেও পেলাম যে একটা আলোচনাও শুরু হয়ে গেছে এটা নিয়ে। আপনার এই ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনি, আপনি এইটার একটা অভিজ্ঞতা বলেন যে আপনি এই রিপোর্টটা করতে গিয়ে, আমরা দেখেছি আপনার, আমি ক্লিপে কিছুটা দিয়েছি আপনার ছবি, যে আপনি খুব রাতের অন্ধকারে মানুষের সাক্ষাৎকার নিচ্ছেন, গভীরে আপনি লুঙ্গি পরে চলে গেছেন, এই যে জায়গাগুলো, এই যে তথ্যগুলো আপনি নিয়ে এসে একটা রিপোর্ট খাড়া করলেন, এবং এটা সমাজে সমাদৃত হলো ভালোদের কাছে, যারা সমাজের ভালো চায় তাদের কাছে সমাদৃত হলো, এবং আপনি পুরস্কৃত হলেন।
কিন্তু যারা ভালো চায় না, যারা এটার সাথে সঙ্গ দিতে চায়, তাদের কথাবার্তাও কিন্তু আমরা শুনছি। তো এই ব্যাপারে আপনার বক্তব্য? আচ্ছা, প্রথমত আপনি যখন কারোর বিরুদ্ধে গিয়ে, আপনি আগে বললেন যে তারা প্রভাবশালী, তাদের বিরুদ্ধে গিয়ে যখন আমি একটা রিপোর্ট করব বা তাদের বিষয়গুলো যখন তুলে নিয়ে আসবো, নিশ্চয়ই তারা আমাকে ভালো চোখে দেখবে না, এটাই স্বাভাবিক। তো সেটা আমার ক্ষেত্রেও হয়েছে। তবে মাদকের নিউজের ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা সমস্যা পড়ছে। হ্যাঁ, ইন্টারনাল কিছু সমস্যা পড়েছি। সেগুলো আমি নিজেই সমাধান করতে পেরেছি। আমার বিশেষ করে সহকর্মী যারা আছে, আমি এখনো বলছি যে মাছরাঙা টেলিভিশনের বেনিয়ামিন মুক্ত, ৭১ টিভির আসিফ ইকবাল, তারপরে হামিদুর রহমান কাজল, উজ্জ্বল, বা আমার আমার সহকর্মী যারা আছে এবং মানিক ভাই, সবাই আমার, এবং সিনিয়ররা যারা আছে সবাই সবাই এক্ষেত্রে কিন্তু আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমি কখন বলতে পারবো না যে আমাকে কেউ সাহায্য না করে ফিরিয়ে দিয়েছে। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বলে আমার এই রিপোর্ট গুলো করা সম্ভব হয়েছে। আমি অনেকের নাম হয়তো এই সময় করতে পারছি না, এবং এর বাইরে গিয়েও কিছু সুশীল সমাজের প্রতিনিধি আছে। আহ, আমি বলতে হয়, সেগুলো নাম আমি বলছি না এখানে। অ্যাডভোকেট থেকে শুরু করে পিপি থেকে শুরু করে অনেকেই আছে, অনেক কালচারাল মানুষ আছে, তারা কিন্তু আমাকে প্রচন্ড ভাবে হেল্প করে। মানে আমি হয়তো আজকে বলে ফেললাম, তারা আমাকে প্রচুর ভাবে হেল্প করে এবং আমাকে সাহস যোগায় তারা। আমার সাহসটা তারা এবং আমার সহকর্মীরা, এবং সবচাইতে ভালোবাসার মানুষ হচ্ছে যারা সাধারণ মানুষ। এই ভালোবাসা নিয়ে কাজগুলো করেছি। তো আমি অনলাইন জুয়ার বিরুদ্ধে যখন কাজগুলো করি, তখন হচ্ছে আমাকে সবচেয়ে বেশি পড়তে হয়। আমি রিসেন্টলি এই পূর্ববর্তীতে যাব, আমার বিরুদ্ধে ২টা সংবাদ সম্মেলন হয়েছে সম্প্রতি। কালকেও একজন সংবাদ সম্মেলন করেছেন, এবং আমি মনে করি যে সংবাদ সম্মেলন করা তার অধিকার আছে, করতে পারে, এবং তারও সেটি অধিকার আছে। এখন আমার যেটা ইয়ের জায়গা ছিল যে আমরা যে সম্মেলনে যে বিষয়টি ভুক্তভোগী তুলে ধরেছে, আমি রিপোর্টটা নিয়ে একটু কথাই বলতে চাই। আমি হ্যাঁ, গোপালপুরে বলুন অনলাইন বলুন জোয়ার যে বলুন। ৪ জনের নামে সিআইডি যে চিঠি পাঠিয়েছিল, চিঠি পাঠানোর পরে তাদের মধ্যে একজনের অভিযোগ ছিল যে তাকে ৫০০ টাকার বিনিময়ে করোনার সহযোগিতা করার নাম, তার নাম সাইফুল ইসলাম, তার বাড়িতে গিয়ে তাকে ফিঙ্গার নেয় এবং এনআইডি কার্ড নিয়ে তার নামে তার নামে একটা এজেন্ট বা একটা খুলে তার সিমে লেনদেন হয়েছে। এই কথা যখন এই সিআইডি চিঠি আসার পরে করেছে কি, দেলোয়ার হোসেন দীপু, তার সহকর্মী সাজেদুর রহমান আর মুকুল ইসলাম নামে গোপালপুর এবং কমলপুরের আরো ৩ জন। তো মূল যারা ভিকটিম, তারা মূল যারা এটার কারিগর, তারা হচ্ছে দেলোয়ার হোসেন দীপু, সাজেদুর রহমান আর হচ্ছে মুকুল ইসলাম। ইতিমধ্যে মুকুল ইসলাম কিন্তু বাড়ি থেকে সে পলাতক রয়েছে, এখনো পলাতক রয়েছে, এবং সিআইডি তাদের সন্দেহভাজন লেনদেনের বিষয়ে তাদেরকে ডাকা হয়েছিল সিআইডিতে। তো যখন সাইফুলের নাম আসে, তখন হচ্ছে গ্রামের অর্ধশত মানুষ সবাই একটা অভিযোগ করে যে আমাদের সাথেও এমনটি হয়েছে, যে আমাদেরকে ৫০০ টাকার বিনিময়ে করোনা সহযোগিতার নাম করে আমাদের হচ্ছে এনআইডি কার্ডের ফটোকপি নেওয়া হয়েছে এবং আমাদের আঙ্গুল নেওয়া হয়েছে। এই কথা বলার পরে, এই কথা যখন বলে, তখন তার পরদিন তারা মেবি ২ তারিখে তারা থানায় যায়, এবং অনেক বৃদ্ধ, তার মধ্যে একটা ৯০ বছরের বৃদ্ধাকে আমি দেখেছি, ৮০ বছরের বৃদ্ধাও আমি দেখেছি, ৮৫ বছরের বৃদ্ধা এবং বৃদ্ধ আমি দেখেছি। তারা যখন থানায় যায়, আমি একটা কাজে গিয়েছিলাম, সেটা হচ্ছে হাসপাতাল কেন্দ্রিক একটা কাজে। আমি উপজেলা পরিষদের সামনে বসেছিলাম, এমন সময় দেখলাম ৫টা অটো তে করে বেশ কিছু নারী পুরুষ নামলো, থানাতে যাচ্ছে। তো আমার সাংবাদিকতার জায়গায়, কিউরিসিটি জায়গা থেকে আমি থানাতে গেলাম। থানাতে গিয়ে শুনছি যে এরা এই প্রতারণার শিকার, এবং তারা ওসি সাহেবকে সেটা বলছে। তো তাদের সাথে কথা বলে তাদের ইন্টারভিউ করলাম, তারা তারা বলল যে এই বিষয়। তখন আমরা তাদের অনুসন্ধানে যাই ওই গ্রামে। যাওয়ার পরে আমরা প্রথমত মেন এটার মানে মেন যে কারিগর, অর্থাৎ দিলার হোসেন দীপু, তার বাবার সাথে কথা বলি। তার বাবা একটা দোকানে বলছেন যে হচ্ছে আমরা এনআইডি কার্ড নিয়ে সিম তুলেছিলাম, বাট সেগুলো তো আমরা খারাপ কাজে ব্যবহার করি। তো তখন আমার ওই ফোনটা মানে অন ছিল না, কারণ ক্যামেরা অন ছিল না, আমি জানতাম না ওটা দীপুর বাবা। তখন আমরা দীপুর বাবার সাক্ষাৎকার নিতে যাই, সে ওই জায়গা থেকে চলে যায়। চলে যাওয়ার পরে
তখন ওই নাম্বারে আমরা দীপুর নাম্বার কালেকশন করে ওর বাবার সাথে যোগাযোগ করি, দীপু এবং সাজেদুর। তখন আমরা তাদের একটা ইন্টারভিউ করি। ইন্টারভিউ করার পরে সে বলে যে আমার 15টি সিম আছে, 15টা সিম আছে, আমার একটা মেশিনারিজ ব্যবসা আছে, সেখানে নাকি তাদের লেনদেন হয়। 15টা সিম আছে, যেখানে আহ, তার পার্সোনাল অ্যাকাউন্ট খোলা আছে, বিকাশ, নগদ, উপায় এগুলো খোলা আছে। তো তাকে জিজ্ঞাসা করি যে এতগুলো কেন, আপনি তো ব্যাংকিং লেনদেনও করতে পারেন। তো বলছে যে না, সে আহ, এগুলো আমাদের করতে হয়। তারপরে সে করোনার সাহায্য দেওয়ার নাম করে তাদেরকে টাকা দিয়েছে, এনআইডি কার্ড সংগ্রহ করে, সেটাও কিন্তু সে স্বীকার করে। আঙুল সার্ভের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে স্বীকার করে না, 4টা 5 সিম তুলেছে সেটাও সে স্বীকার করে যে আমি সিম তুলে, হ্যাঁ আমি অ্যাকাউন্ট করেছি। করার পরে আমি তাকে জিজ্ঞাসা করি যে আপনার এই যে লেটেস্ট শপ নামে যে প্রতিষ্ঠানটি, সেই প্রতিষ্ঠানের নামে একটা সিমে 44 লাখ টাকার লেনদেন আছে। উনি তখন অস্বীকার করে, কিন্তু আমরা সে তথ্য খুঁজে পাই যে তার 44 লাখ টাকার লেনদেন আছে। এবং উনি বলছেন যে আমার এক একটা সিমে 1.5 লাখের বেশি লেনদেন হয় না। আমরা 44 লাখ পর্যন্ত তার সিমে লেনদেন পেয়েছি। তারপর যখন আমরা ভুক্তভোগীদের বাড়িতে যাই, তার আগে থেকে দীপু আর তার সহযোগীরা সেখানে গিয়ে হাজির। সেখানে গিয়ে তাদেরকে বিভিন্নভাবে মিউচুয়াল করার চেষ্টা করে। আমরা যাওয়ার পর তারা সেখান থেকে পালিয়ে আসে। তারপর আমরা তাদের ইন্টারভিউ করি, ইন্টারভিউ করার পরে তারপরে আমরা রিপোর্টটা তুলে ধরি। এখন আমি জানি না মিথ্যা বানোয়াট বলে সংবাদটা পরিবেশন, তিনি সংবাদ সম্মেলন করলেন, আমার সহকর্মীরা কতটুকু সেই প্রশ্নগুলো করেছেন। যে উনি উনি দাবি করেছেন যে আমার যে মেশিনারিজ আছে সেই মেশিন, এক একটা মেশিনের দাম 26,000 টাকা, এবং আমার প্রতিটা সিমে লেনদেন হয় 2-2.5 লাখ টাকা। অর্থাৎ যদি তাই হয়, সে দাবি করেছে তার 15 থেকে 17টি সিম আছে, তার ভাই, তার বউ, তার মা বাপ, তার আত্মীয় স্বজনের নামে। তো 15 বা 17টি নামে যদি তার লেনদেন হয়, তাহলে প্রত্যেক মাসে লেনদেন দাঁড়ায় তার প্রায় 1/2 কোটি টাকা। পাশাপাশি তার ব্যাংকিং লেনদেনও আছে। 26,000 টাকা দিয়ে যদি একটি মেশিন সে কেনে, একটা মেশিন বিক্রি করে, তাহলে প্রত্যেক মাসে 70-80 লাখ টাকার বিজনেস করতে হলে কতটা মেশিন বিক্রি করতে হবে তাকে? তার আয়ের উৎস যেটি উনি সংবাদ সম্মেলনে বলেছেন। আমার সহকর্মী, আচ্ছা, জানি না আমার সহকর্মী এই করেছেন প্রশ্ন কিনা। হলো প্রশ্ন হলো এই মেশিনটা কি? মেশিন বলতে কি বোঝাচ্ছে? ওই যে ঘাস কাটা মেশিন, মানে কৃষিজ ও মেশিনারিজ, আচ্ছা ঘাস আচ্ছা আচ্ছা কাটার যে ইয়ের মেশিন। তো একটা আচ্ছা আমার আমার কাছে একটু অবিশ্বাস্য লেগেছে যে একটা যে কোম্পানি এই মেশিনটা তৈরি করেছে, সেও মাসে 70 লাখ টাকার 80 লাখ টাকার মেশিন বিক্রি করতে পারে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, নূরপুরের মতো একটা জায়গায়, সেই জায়গাতে তার একটা মেশিনারিজের দোকান আছে, সেই দোকান থেকে সে মাসে 80 লাখ টাকার মেশিন বিক্রি করছে। এইটা আসলে প্রশ্নটা করা উচিত ছিল কিনা, আমি করেছে কিনা আমি জানি না। আমি আসলে সংবাদ সম্মেলনটি দেখিনি। আমি যতটুকু শুনেছি সেই জায়গা থেকে আমি বলছি যে তাকে এই প্রশ্নটি করা হয়েছে কিনা। তো এইগুলো আচ্ছা আমি আমার আমার প্রশ্নবিদ্ধ, এগুলো আমার কাছে মনে হয়। আচ্ছা, আমাদের মাঝে এখন আরো কয়েকজন ঢুকে গেছে, তাদের সাথে একটু ইয়ে না বললেই না। বাপ্পি সরকার, এগিয়ে যাও বন্ধু, আপনার কোনো বন্ধু সে বলছে যে আপনাকে এগিয়ে যেতে। মুস্তাক কোনো কিছুই লেখেন নাই, মুস্তাক মিলন। অভিনন্দন রাশেদ ভাই, এটা জানাচ্ছে রাব্বি আহমেদ ইমন। তারপরে শহীদুল মেহেরপুর থেকে তিনি বলছেন সাংবাদিক রাশেদ একজন ভালো মানুষ এবং সে সবসময় পজিটিভ চিন্তা করে, আমরা আমাদের পরিবার থেকে প্রাণঢাল অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে, সুন্দর আপনি একটা মন্তব্য করেছেন। রাশেদুজ্জামান মেহেরপুর জেলার একজন সাহসী সাংবাদিক, সত্য সুন্দরের পক্ষে সবসময় কাজ করতে ভালোবাসেন বলছেন এম রহমান শাহিন। ধন্যবাদ, আপনি একটা সুন্দর মন্তব্য দিয়েছেন। মেহেরপুরের সাংবাদিকতার চেয়ে সাংবাদিকগিরি বেশি হয়েছে, এটা এসবি আহমেদ বলছেন। হ্যাঁ, এটা হতে পারে, এটা আপনার ধারণা। আশরাফুল ইসলাম, শুনছি। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমাদের সাথে থাকুন। আমরা আছি, আমরা যে জায়গাটিতে আছি সেটি আরেকবার আমরা যাব এখনই। সেটি আমরা জানতে চাচ্ছি যে রাশেদের কাছ থেকে। রাশেদ, আপনি বলছিলেন যে অনলাইনে রিপোর্টটা করার পর আপনার যেমন অনলাইনে শুভাকাঙ্ক্ষীও আছে যে আপনার রিপোর্টটা চ্যানেল 24-এ প্রকাশিত হওয়ার পরে এই যারা ভালো সমাজের ভালো মানুষ, ভালো চিন্তা করেন, সমাজকে যারা গড়তে চান, নেতা থেকে রাজনীতিবিদ থেকে আরম্ভ করে সকলেই, তারা সকলেই কিন্তু এই ব্যাপারটাতে আপনাকে খুব সাধুবাদ জানিয়েছে আমার যতটুকু জানা। সেই জায়গা থেকে গতকালকে আমরা দেখলাম
আপনি বললেন এই কথাটি আপনার একটু ভাবে বোঝা গেল যে সতীর্থ বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে আমাদেরই জাত ভাই। সেই জাত ভাই একটা প্রশ্ন করছিল বারে 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 বারে, শুধু আপনার নামটা আসুক এরকম বোধহয় একটা কথা আমরা শুনতে পাচ্ছিলাম। ওটা আমিও বোধহয় কিছুটা অনলাইনে দেখেছি। তো এখন দেখা হলো যে ব্যাপারটা এরকম দাঁড়ালো যে আসলে ঠাকুর ঘরে খেয়ে এটা খুঁজে বের করাটা খুব কঠিন কিছু না, এটা আমরাই বুঝতে পারছি। যাক, সমাজে যে জায়গাটি সেই জায়গাটিতে আমরা আছি, কিন্তু আপনার কাছে এই যে বাধাগুলা, এই বাধার পরে এবং এই বিপত্তির পরেও আপনি যখন ক্লিনিকে রিপোর্ট করেন তখনও কিন্তু আপনার বাধা এসেছিল। আপনি যখন ওই অ্যান্টিবায়োটিকের উপরে করতে যান তখনও কিন্তু আপনার উপরে বাধা এসেছিল, এখনো বাধা আসবে, এটাই স্বাভাবিক। এই যে বাধাগুলো আসছে, এই বাধাগুলোকে আপনি উত্তরণ করেন কিসের ভিত্তিতে? এটা কি আপনার সততার রিপোর্ট, না আপনার সুন্দর কিসের প্রশ্ন। আমি ভিত্তিতে? ভাই আগে হ্যাঁ, বলুন বলুন। ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আগে আরেকটা জায়গায় আমি আসতাম, আপনি আগে বললেন। আমি আগে দর্শকদের ধন্যবাদ জানিয়েছি, কারণ দর্শকদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি কাজ করে যাচ্ছি। এই জন্য যারা এই আমাদের সাথে যুক্ত তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যে কথাটায় আসতাম, আপনি বলছিলেন, আমি কিন্তু আসতাম তার পরপরই। ওখানে বলা হয়েছে যে 5 লাখ টাকার একটা চাঁদার কথা বলা হয়েছে। দেলোয়ার হোসেন দীপু, যেদিন আমি তার ইন্টারভিউ করি, তার লাস্ট কথাটা ছিল যে ভাই কি করলে নিউজটা আসবে না। তো আমার ক্যামেরা পার্সন যাই হোক সেটা রোল দিতে পারেনি, সে রেকর্ডটা নিতে পারেনি। তারপরে দেলোয়ার হোসেন দীপু বলেছিলেন যে হচ্ছে যে আমি যে সমস্ত 37 জন মানুষকে আমি মেহেরপুরে নিয়ে যাব, অপারেটরদের দোকানে তাদের নামে সিম তোলা আছে কিনা আমি প্রমাণ করে ছাড়বো, আপনি একটা দিন ওয়েট করেন। আমি তাকে কিন্তু সাধুবাদ জানিয়েছিলাম, তার জন্য রিপোর্টটা আমি একদিন ফেলে রেখেছিলাম এবং আমি বলেছিলাম আপনি আসেন, আপনাকে ওয়েলকাম জানাবো। তো তারপর দিন সে আসার কথা ছিল। তারপরের দিন বেলা 11:30-12টার দিকে সে আমাকে ফোন দিয়ে বলছে যে গ্রামের কেউ আসতে চাচ্ছে না, তবে তাদের নামে সিম নেই। আমি তাকে বলেছিলাম যে এই সিম গুলো নেই, আপনার কথাই তো আমি বিশ্বাস করতে পারি না। আপনি তাদেরকে নিয়ে আসেন, নিয়ে এসে যদি আপনার সিম না থাকে আমি সেটাই আমার টেলিভিশনে দেখাবো। তো উনি তখন কিন্তু উনি নিয়ে আসতে পারেন নাই। দ্বিতীয়বার তিনি আমাকে ফোন করে বলেন যে আমি আপনার সাথে দেখা করতে চাই, যেটি আমার রিপোর্টে আছে, আমি আপনার সাথে দেখা করতে চাই। আমি তাকে বলেছিলাম যে আপনি যা বলবেন ফোনে বলবেন, ফোনেই বলা যাবে। বলছে সব কথা ফোনে বলা যাবে না। আচ্ছা, কি এমন কথা থাকে যে ফোনে বলা যাবে না যে আমার সাথে সাক্ষাৎ করে বলতে হবে? এইটা হচ্ছে দর্শকদের উপর আমি ছেড়ে দিলাম, সে কি কথা বলছে। তারপরে তিনি কাল অভিযোগ করলেন যে আমি নাকি তাকে টাকা, এবং সে বলেছে ওই জায়গায়, কত ইন্টারেস্টিং, যে আমার কণ্ঠ সেটি না, আমার সিম না। অর্থাৎ সে টেলিগ্রাম থেকে বা হোয়াটসঅ্যাপের নাম্বার থেকে তাকে ফোন করা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে তাদেরকে বলছি আপনার হোয়াটসঅ্যাপ এবং আপনার যে টেলিগ্রাম নাম্বার থেকে ফোন করা হয়েছে সেই অ্যাকাউন্ট আপনি দিয়ে যাচাই করেন না কারা চাইছে আপনার সাথে। এই কথাগুলো কিন্তু আমার সহকর্মীরা সেখানে বলেন নাই। দ্বিতীয় বিষয় হচ্ছে সে যে আমি তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, এখনো চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে আপনারা খুঁজে বের করেন এবং সেই নাম্বারগুলো নিয়ে আপনারা এটা বের করার চেষ্টা করেন। আর আমি একটা চ্যালেঞ্জ দিয়ে বলছি যে আপনাদের নাতি নাতনি হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, আমার বিরুদ্ধে লেগে থাকেন, এতটুকু অনৈতিকতা আমার মধ্যে খুঁজে পাবেন না। আমি তাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনি আপনি খুঁজতে থাকেন, খুঁজতে থাকেন, খুঁজতে থাকেন। একসময় আপনার আপনি বুড়ো হয়ে যাবেন, আপনার ছেলে মেয়ে হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে, বাট আমার এই অনৈতিকতার কোনো কিছু খুঁজে পাবেন না। আপনারা যারা আমার বিপক্ষে আছেন তারা এই কাজটি করে যান, আমি আপনাদেরকে সাধুবাদ জানাবো। আর এই বিষয়টা আমি দর্শকরা, মজার বিষয়, যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী, যারা আমাকে ভালোবাসেন, তারা আমাকে প্রচুর ফোন করেছে, প্রচুর। কেউ ফেসবুকে বলেছে, কেউ এতে বলেছে, আমাকে কিন্তু সাধুবাদ জানিয়েছে, এবং আমি যাতে অব্যাহত থাকি, আমার যেন অনুসন্ধান অব্যাহত থাকে, তারা আমাকে আমাকে সাহায্য করবে। এরকমই আমাকে সবাই কিন্তু আমার পাশে থাকবে, যে কোনো বিপদে আমার পাশে থাকবে। আমার মনে হয় এর চাইতে পাওয়া আর আর কোনো কিছু থাকে না। আর এই ভালোবাসা কজনের ভাগ্যে হয়েছে আমার জানা নেই। তো কে সংবাদ সম্মেলন করলো, কে আমার বিরুদ্ধে কি করলো, তার মানে এই নয় যে আমাকে থামিয়ে রাখা যাবে। আমার অনুসন্ধান চলছে
এবং আরো হয়তো অনেক কিছুই উদ্ঘাটন হতে পারে, আমি এতটুকু বলতে পারি। কারণ আমার অনুসন্ধান শুরু হয়েছে প্রায় 2 বছর ধরে, আমি এ পর্যন্ত 6টা রিপোর্ট করেছি। হ্যাঁ, আরো বের হতে পারে, আরো রিপোর্ট বের হতে পারে। আর আপনারা যারা আমার বিরোধী, তারা আমার বিষয় খুঁজতে থাকেন, আমি কোন অপকর্ম করেছি খুঁজতে থাকেন, আমি কোথায় চাঁদাবাজি করছি খুঁজতে থাকেন। খুঁজতে খুঁজতে একসময় নিজেরা পিছিয়ে 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 পড়ে। আপনি যখন একজনের পিছনে সময় ব্যয় করবেন, এত সময় ব্যয় করবেন, তারপরে কিছু খুঁজে পাবেন না, আপনি কিন্তু সমাজ থেকে পিছিয়ে যাবেন। আমি এটাই মনে করি। সুতরাং আপনি চালাতে থাকেন, আপনার নাতি নাতনি হয়ে যাবে, নাতি নাতনি দিক দিয়ে চালাবেন। আমার দোষ এবং আমার ইয়েগুলো খুঁজে বের করার চেষ্টা করেন। এখন একজন মন্তব্য দিলেন মোহাম্মদ বাবু, এমডি বাবু, যে সাংবাদিক যখন তার লিখনির মাধ্যমে সমাজের পরিবর্তন করতে চায় বা পারে, সে একজন প্রকৃত সাংবাদিক। এমন সাংবাদিকের লিখনি ও সাহসিকতা দেখে আমাদের মতো নতুন সাংবাদিকরা সততার সাথে সামনে এগিয়ে যাওয়ার সাহস পাবে। ধন্যবাদ। এটা ঠিক, যারা নতুন আসছেন তারাই তো শিখবেন, তারাই তো জানবেন। এই আলাপচারিতা অনুষ্ঠানটি আমি সাধারণত করে থাকি ইতিহাস ঐতিহ্য ভিত্তিক বিষয় নিয়ে এবং আমাদের সংস্কৃতি এবং আমাদের পরিবেশ নিয়ে। এই পরিবেশ সমাজ এটা নিয়ে সাংবাদিক, লেখক, সাহিত্যিক তাদেরকে নিয়ে আমি এই অনুষ্ঠানটি করে থাকি, তাদের কাছ থেকে শুনে থাকি নানান বিষয়। আজকেও আমরা শুনছি রাশেদ এই প্রজন্মের ছেলে, যার বয়স এখন তরুণ থেকে কেবল মানে প্রৌঢ়ত্বের দিকে এখনো আসেনি, এখনো তরুণ পর্যায়ে রয়েছে, সেই তারুণ্যের প্রতীক হিসাবে তাকে আমরা দেখছি এবং সাংবাদিকতার একটা পথিকৃৎ মেহেরপুরের। এবং আমি আশা করি জাতীয় পর্যায়ে সে একটা পর্যায়ে সে পৌঁছে যাবে সামনে। এবং তার আজকের ওই জন্য আমাদের সাবজেক্টই ছিল যে অনুসন্ধানী রিপোর্ট, কারণ সে অনুসন্ধানী রিপোর্ট করেই এই জায়গাটিতে পৌঁছতে পেরেছে। তার কাছ থেকে আমরা শিখে নিচ্ছি ওই যে অনুসন্ধান করতে গেলে নীতি নৈতিকতা থেকে আরম্ভ করে সবকিছু কোন কোন দিকগুলো সে আমাদেরকে জানান দেবে। তরুণ প্রজন্মের এই কথার প্রেক্ষিতে আপনার কাছে প্রশ্ন করি যে এই সাংবাদিকরা সমাজ যেমন পরিবর্তন করতে পারে, অর্থাৎ সমাজের একটা চিত্রকে তুলে ধরলে মানুষ সেখান থেকে সচেতন হয়ে যায়। তো তার মধ্যে মাদক একটি অন্যতম, আমাদের সমাজকে গ্রাস করে ফেলছে। তার মধ্যে অন্যতম জুয়ার একটি, ফেসবুক থেকে আরম্ভ করে সব জায়গাতে এই জুয়াটি চলছে এবং এটা রাষ্ট্রীয়ভাবে আমাদের দেশে নিষিদ্ধ, কিন্তু তবুও দেখেন এটা অনলাইনে আমরা করছি এবং এটা গ্রাম পর্যায়ে এটা ছড়িয়ে গেছে। ক্রিকেটের বাজি হয়, ক্রিকেটের বাজিতে মেহেরপুর শহরে অনেক ইয়ে গিয়েছে, অনেক মানুষ ফকির হয়ে গেছে। এমনও দেখেছি, এমন ভালো ভালো ব্যবসাদার, ভালো একজন টেলারকে আমি দেখেছি যে তাকে রাস্তায় নামতে, যে তার অবস্থান এত ভালো ছিল, তার নিজস্ব একটা বাড়ি ছিল, নিজস্ব একটা গাড়ি ছিল, সেই শেষ পর্যন্ত তাকে চলে আসতে হয়েছে এই বাজি ধরে এই মেহেরপুর শহরে। তো সেই জায়গাটি সম্পর্কে আপনার কাছ থেকে একটু জানতে, যে এই জায়গাগুলিকে আপনি সমাজে সচেতন করার জন্য আগামী প্রজন্মের সাংবাদিক যারা আপনার সাথে এখন নতুন ভাবে কাজ করছে, এই সাংবাদিকের কথাতে, অর্থাৎ এই নতুন সাংবাদিকের কথাতেই আপনার কাছে প্রশ্নটা রাখলাম যে আপনি কি পরামর্শ। আমি প্রথমত আরেকটু বলে আলমারা জুই, অভিনন্দন জানানো। ধন্যবাদ আলমারা জুই আপাকে, ধন্যবাদ আপনাকে। কুষ্টিয়া থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আলমারা জুই তিনি একজন খুব নামকরা কবি আর কি। হ্যাঁ বলেন। আমি আসলে প্রথমত আমি একটি জিনিস বলবো, আমি প্রথমত যখন সাংবাদিকতা শুরু করি আমি কিন্তু মাদকের অনেক রিপোর্টই করেছি। তারপরে মাদকের রিপোর্টের একমাত্র কারণ ছিল যে তরুণ প্রজন্ম আমি দেখেছি যে কিভাবে ধ্বংস হতে দেখেছি, এবং অনেক মেধাবী স্টুডেন্ট আমার অনেক অনেক পরিচিত। আমি যখন স্টুডেন্ট লাইফে ছিলাম বা আমি যখন করি তখন হচ্ছে আসলে অনেক পরিচিত মানুষকে আমি দেখেছি তার মেধাটাকে হারিয়ে ফেলে সে লাস্ট পর্যন্ত পুরো পরিবার থেকে বিচ্ছিন্ন, সংসার থেকে বিচ্ছিন্ন, তার জীবনটা কেটেছে অন্যভাবে, অথচ তার কিন্তু অনেক বড় ফিউচার ছিল। এই জিনিসগুলো আমাকে মাঝে মধ্যে কাঁদায়, এবং আমার কাছে মনে হয় আমরা যারা আছি, আমাদের সন্তান আছে, আমাদের সন্তান আগামী দিনে বেড়ে উঠবে, তারা কোন পরিবেশে বেড়ে উঠবে? তারা জুয়ায় বেড়ে উঠবে না মাদকের উপরে বেড়ে উঠবে? এটা কিন্তু একটা একটা বড় বিষয়ের প্রশ্ন এখনকার সময় কিন্তু প্রশ্ন ঠেলে দিয়েছে। এক মাদক
আরেকদিকে অনলাইন জুয়া। ঘরে বসে আমি জুয়াটা খেলতে পারছি। তাহলে আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে বাঁচাবো আমরা? আজকে একটা ছেলে, সে তার বাবা মা তাকে অনেক কষ্ট করে পড়ালেখা করাচ্ছে, পড়ালেখা করে সে এসএসসি পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, করে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। সে তার ওই পরিবারের হাল ধরবে, সে বিয়ে করবে, তার সংসারের হাল ধরবে, তার বাবা মাকে তার প্রতিদান দেবে, সেই হিসাব হিসেব করে সে কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে। সে যদি জুয়ার সাথে সম্পৃক্ত হয়ে যায়, সে যদি মাদকের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তার জীবনটা কোথায় যাবে? আমার কাছে মনে হয় এখনকার যারা প্রজন্ম আছে তাদেরও ভাববার সময় এসেছে। কারণ এখন হচ্ছে ইলেকট্রনিক্স যুগ, অর্থাৎ তথ্য প্রযুক্তির যুগ। ঘরে বসে আমি সব পাচ্ছি। ঘরে বসে আমি এই এই তথ্য প্রযুক্তির খারাপ কাজে ব্যবহার করতে পারছি। এখানে পর্নো সাইট আছে, এখানে অনলাইন জুয়া আছে, এখানে মাদকের সবল আছে, সবকিছু কিন্তু আছে। সুতরাং আমাদেরকে কিন্তু ভাবতে হবে, এই ভাবনাটা যারা তরুণ প্রজন্মের সাংবাদিক আছে তাদেরকে ভাবতে হবে। আমার মনে হয় তারা ভাবছেও, তারা এই বিষয়গুলো তুলে নিয়ে আসছে, এবং এটি কিন্তু থেমে নেই। তারপরেও আমি মনে করি আমাদের সবাইকে ভাবা উচিত, আমরা সাংবাদিকতা যারা আছি, কারণ আমাদেরকে ভাবতে হবে আমাদের সন্তানটা যাতে বিপথে না যায়, আর কোনো তরুণ প্রজন্ম জানে এই মেধাবী স্টুডেন্ট যাতে ধ্বংস না যায়। আমি সবার প্রতি পরামর্শ দেব যে অনলাইন জুয়া এবং মাদক এবং সমাজের অসঙ্গতিগুলো আমাদেরকে যদি আগে তুলে ধরতে না পারি, তাহলে অভিভাবকরা সচেতন হবে না, সমাজের মানুষগুলো সচেতন হবে না। সুতরাং সুতরাং আমাদেরকে এগিয়ে আসতে হবে, তরুণ প্রজন্মের যারা সাংবাদিক আছে তাদেরকেও এগিয়ে আসতে হবে। হ্যাঁ, এটা ঠিক। এটা আপনি সুন্দর কথা বলেছেন যে হ্যাঁ, তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমি কিছুক্ষণ আগেই বলছিলাম যে আলমারা জয়ী, তিনি অভিনন্দন জানিয়েছেন। তারপর পরই যুক্ত হয়েছেন হাই হামিদুল ইসলাম, তিনি হচ্ছেন সাব্বাস রাশেদুজ্জামান ভাইকে এমন সংবাদ প্রকাশ করার জন্য দোয়া করি, আরো এগিয়ে যান। ধন্যবাদ আপনাকে। চমৎকার একটা অনুষ্ঠান, আমি আছি ভাই, শুভকামনা। ইকবাল আহমেদ সুন্দর লিখেছেন, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত থাকুন। আমরা জানি যে আমাদের এই অনুষ্ঠানটি যদিও এখন আমাদের দর্শক সংখ্যা খুব ভালোই আছে, 18 জন এখনো পর্যন্ত অনলাইনে যুক্ত আছেন। 43 জন ছিলেন, এর মধ্যে 18 জন আছেন, আবারও যুক্ত হচ্ছেন নতুন নতুন। উজ্জ্বল খান, তিনি যুক্ত হয়েছেন, যে কাজ করে তাকে নিয়েই তো সমালোচনা হবে, সামনে এগিয়ে যান। আছি তো। উজ্জ্বল খান সাংবাদিক হিসাবে তিনি তার কথা বলেছেন, প্রাক্তন সাংবাদিক, তিনি আমাদেরকে সুন্দর একটা কথা জানালেন। ধন্যবাদ আপনাকে, উজ্জ্বল খানকে। আমরা এই জায়গাটিতে আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখি, আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। সেটি হলো যে সাংবাদিকতা করতে যে আমরা সাংবাদিকরা নিজেরাই নিজেদেরকে কেন জানি একটু একজন আরেকজনকে ল্যাং মারার একটা চেষ্টা করছি বলে কি আপনার মনে হয়? এবং এইটা কি সমাজের আর একটা ক্ষতি করছে? এটার ব্যাপারে আপনি কি পরামর্শ রাখবেন? আসলে আমি ছোট্ট একটু উদাহরণ দিই। আমরা যখন ক্লাস 1 2 এ পড়ি, বাবা মা স্বপ্ন দেখে না যে আমার ছেলে ফার্স্ট হবে, স্কুলের প্রথম হবে। সব বাবা মার কিন্তু একটু স্বপ্ন থাকে, এবং সেখানে কিন্তু একটা প্রতিযোগিতা থাকে। প্রতিযোগিতা থাকে, আর বাবা মা ভালো কোন জায়গায় ভর্তি করাবে, ভালো কোন টিচার, ভালো কোন জায়গায় মানে তাকে ফার্স্ট হওয়ার জন্য যত রকম ধরনের সহযোগিতা বাবা মার কাছ থেকে কিন্তু করে। এটা কিন্তু একটা প্রতিযোগিতা। অবশ্যই আমি মনে করি এই প্রতিযোগিতা দোষের কিছু নয়। ঠিক, আমরা স্কুল লাইফে শুনেছি, মানে এই কথাগুলো বাস্তবতা হয়তো জানি না, যে ও ফার্স্ট হতে চায় বলে ওই ছেলেটাকে নষ্ট করে দেয়। অনেক খারাপ অভিভাবক থাকে, ভালো মন্দ মিলে তো মানুষ অনেকে চেষ্টা করে এগুলো করার, এগুলো আমরা শুনেছি। তো আসলে সেগুলোর বাস্তবতা আমরা জানি না। তবে আমার কাছে মনে হয় সাংবাদিকতারও একটা প্রতিযোগিতা আছে। আমি বলবো না যে এই বিষয়গুলো নিয়ে যে দ্বন্দ্ব তৈরি বা কাউকে ল্যাং মারার, এই বিষয়টা আমি বলবো না। আমি মনে করি যে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতা আছে, সেটা সব সেক্টরে থাকবে, সাংবাদিকতায় থেকে যাবে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি সুস্থ প্রতিযোগিতা যদি হয় তাহলে সমাজ এবং আমাদের জন্য মঙ্গলময়। আর আমরা যদি অসুস্থ ধারার প্রতিযোগিতায় নেমে পড়ি তাহলে কিন্তু প্রতিপক্ষরা সুযোগ নেবে। প্রতিপক্ষ কাদেরকে বলবো? আমরা যাদেরকে নিয়ে সংবাদ পরিবেশন করি, যে সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি, যাদের বিরুদ্ধে আমাদের কলম ধরতে হয়, যাদের বিরুদ্ধে আমাদেরকে ক্যামেরা ধরতে হয়, সেই দুর্নীতিবাজ মানুষগুলো কিন্তু সুযোগ পাবে, এবং এই দুর্নীতিবাজ মানুষগুলো
সুযোগের সুযোগ পেলে আজকে যারা এই কাজটার সাথে যুক্ত থাকবে তারাও কিন্তু একদিন এই তারাও কিন্তু তাদের কাছ থেকে প্রতারিত হবে। এটি এটি আমার দেখার বিষয় এবং এটি এটি আমার দেখা বিষয় যে প্রতারিত হয়েছে, তাদের তাদের কাছে কিন্তু প্রতারিত হয়েছে। কিন্তু আমিও মনে করি যে এটা মেহেরপুরের প্রতিযোগিতা চলছে, এখানে কোনো ল্যাং মারামারি কিছু নেই। যদি কারো মনে মনে এরকম থেকে থাকে, ল্যাং মারামারি বিষয় সত্যিই যদি থেকে থাকে, আমার মনে হয় আপনারা সংশোধন হন, সুস্থ ধারা সাংবাদিকতা করেন এবং মানুষের জন্য কাজ করি আমরা সবাই মিলে। আমরা যদি মানুষের জন্য কাজ করতে পারি তাহলে দেখবেন সমাজে অসঙ্গতিগুলো কমে যাবে। সুতরাং আমি আবারও বলবো, আসুন প্রতিযোগিতা করি, সুস্থ ধারার সাংবাদিকতা প্রতিযোগিতা করি। আমি বলছি না যে মেহেরপুরে ল্যাং মারামারি সাংবাদিকতা হচ্ছে, মেহেরপুরে অনেক কিছু হচ্ছে, এগুলো আমি বলছি না। আমি আমি মনে করি এটি প্রতিযোগিতায় হচ্ছে। যদি কারো মনে থেকে থাকেন সেটা বাদ দিয়ে আসেন আমরা সুস্থ ধারার সাংবাদিকতা করি, সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরি এবং মানুষকে এই, দেশকে দুর্নীতি মুক্ত করি, সমাজকে দুর্নীতি মুক্ত করি, মাদক মুক্ত করি, জুয়া মুক্ত করি। এটা সম্মিলিতভাবে আমাদের সকলকে কাজ করতে হবে। কি সাংবাদিক, কি রাজনীতিবিদ, কি সাহিত্যিক, কি শিল্পপতি, যারাই আছি আমরা সমাজের, যারা মানে সব শ্রেণীর, একদম মাঠ পর্যায়ে থেকে এই প্রতিটা শ্রেণীর মানুষের কাছে এটা প্রয়োজন। ইমন আহমেদ তিনি আমাদেরকে রাশেদের কাছে আমার একটি প্রশ্ন, তিনি একটি প্রশ্ন রেখেছেন, বর্তমান মেহেরপুরের সাংবাদিকতা তার মান কেমন মনে করো? তথাকথিত মোবাইল সাংবাদিকতাকে কিভাবে দেখছো? এটি প্রশ্ন করেছেন ইমন আহমেদ, একজন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক হিসেবে তিনি করেছেন। এটা বলো, এটির উত্তর জানতে চেয়েছেন, বলুন। আমি প্রথমত ভাইয়ের উত্তরটা দিতে চাই এইভাবেই। মোবাইল সাংবাদিকতাটা কিন্তু ভালো একটা জিনিস, ভালো একটা জিনিস, কিন্তু ইথিক্যালি আমরা সেটা করছি কিনা, সাংবাদিকদের ইথিক্স মেনে আমরা করছি কিনা। আপনি দেখবেন আমরা লাইভ করি, আর লাইভটা হচ্ছে কি যে কোনো বিষয় গিয়ে লাইভ করে দিচ্ছি আমরা। আমার হাতে একটা মোবাইল আছে, আমি অন করে দিলাম, একটা বিষয় লাইভ করছি। আসলে আমি তো তথ্যই কালেকশন করলাম না, এটা কার বিপক্ষে লাইভ করছি, কার বিষয়ে কি করছি, এটা না জেনে কিন্তু করে ফেলছি। এটা কিন্তু সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করছে। এবং আপনি দেখবেন যে মেহেরপুরের যে মোবাইল সাংবাদিকতার বিশাল একটা বহর ছিল, সেটি কিন্তু আস্তে আস্তে কমে এসেছে। কারণ মূলধারার গণমাধ্যমের সাথে তারা কিন্তু টিকতে পারেনি, কিন্তু কারণ সাধারণ মানুষ তাদের এই বিষয়টাকে সেভাবে নেয়। এখনো আছে, কিছু নেই তা না, এখনো আছে যারা কথায় কথায় লাইভ, কথায় কথায় তথ্য না যাচাই করেই একবারে শুরু করে দেন। সেই বিষয়টা কিন্তু সাধারণ যারা মানুষ আছে তারা কিন্তু মেনে নিতে পারছে না, সুশীল সমাজের প্রতিনিধি যারা আছে তারা কিন্তু মেনে নিতে পারছে না। তার কারণে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। আমার কাছে মনে হয় মোবাইল সাংবাদিকতা দোষের কিছু না, মোবাইল সাংবাদিকতা অবশ্যই থাকবে এবং মোবাইল সাংবাদিকতার একটা ইথিক্স আছে, সেটি মেনে যদি করি তাহলে আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে সেই জায়গায় আসতে হবে, সাংবাদিকতার প্রশিক্ষণ সেটি আমাদেরকে নিতে হবে। সাংবাদিকতার মানে করার কোন সংবাদটা পরিবেশন করতে পারবো, কোন সংবাদটা পরিবেশন করতে পারবো না, সেটি সম্পর্কে আমার জ্ঞান থাকতে হবে। আমাকে প্রচুর পড়তে হবে, প্রশিক্ষণের মধ্যে থাকতে হবে, তাহলে হয়তো বা সম্ভব। এই জন্য আমরা যারা সাংবাদিকতায় আসছেন, মোবাইল সাংবাদিকতা করতে চাচ্ছেন, তারা জেনে করুন, বুঝে করুন, সাংবাদিকতা বুঝে করুন। আর তা না হলে অনেকে হারিয়ে গেছে, আরো আগামীতে এরাও থাকবে না। আর আরেকটি বিষয়, সরকার কিন্তু এখানে, তথ্যমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে এই বিষয়গুলো যে ভুয়া অনলাইন আছে, অনেকে নিবন্ধনবিহীন আছে, তারা কিন্তু এই কেসগুলো কাজ কাজ চলে যাচ্ছেন, যার কারণে অনেক রিউমার ছড়ানো হচ্ছে এইসব পেজগুলো থেকে, যার কারণে মানুষ কিন্তু ভুল বুঝছে। এগুলো নিয়ে তথ্য মন্ত্রণালয় কাজ করছে, তবে সেই কাজটা তথ্য মন্ত্রণালয় যে কাজটি করছে সেটি আমার মনে হয় এই জন্য জেলা প্রশাসক যারা আছেন তাদেরকে ভূমিকা রাখতে হবে, কারা সাংবাদিকতা করছে, অপসাংবাদিকতা করছে মোবাইল সাংবাদিকতার মাধ্যমে, সেটি কিন্তু দেখতে হবে। আর এই যে যে কেউ সাংবাদিক হিসাবে দাবি করে, ভাই দ্বিতীয় ইস্তে লিখেছেন, আসলে কি যে মোবাইল সাংবাদিক দাবি করছে তার কি কোনো ইনস্টিটিউট থেকে সে কোনো কার্ডধারী, না আমি নিজেই একটা পেজ খুলে আমি একটা কার্ড বানিয়ে আমি করছি? এটাও কিন্তু ভাবতে হবে এবং এখানে প্রশাসনের নজরদারি থাকা দরকার, তথ্য মন্ত্রণালয়ের একটা নির্দেশনা থাকা দরকার। আমার কাছে মনে হয় সেই নির্দেশনা অচিরেই শুরু হয়েছে এবং আগামীতে এটি থাকবে না। তবে স্থানীয় প্রশাসনকে একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখা উচিত বলে আমি মনে করি।
ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। আমি একটু আপনার সাথে রাশেদের কথার সাথে আমি একটু যুক্ত করতে চাই যে মোবাইল সাংবাদিকতা এটা হলো আহ, আন্তর্জাতিকভাবে মোজো বলে একটা আহ, স্বীকৃত ইয়ে রয়েছে মোবাইল সাংবাদিকতার উপরে, এবং ইন্টারন্যাশনালি এটা ট্রেনিং রয়েছে, এবং এটা ট্রেনিং রাইটার্স দিয়ে থাকে, আপনার এএফপি দিয়ে থাকে, মোবাইলের উপরে দেখবেন ফেসবুকে এটা আসে। এখন ঘটনা হলো আমাদের বাংলাদেশে আমরা মোবাইল পাওয়ার পরে যে কেউ লাইভে চলে আসছে, আসলে তারা সাংবাদিক নন, তারা সাংবাদিক নন। কিন্তু প্রকৃত সাংবাদিক যারা, তারা কিন্তু ভালো ভালো প্রোগ্রাম করে, এবং তারা বিভিন্ন ঘটনা ভিত্তিক প্রোগ্রাম তারা করে থাকে। আর অধিকাংশই এটা সমস্যাজনক আমাদের জন্য এবং আমাদের সমাজের জন্য। অবশ্যই রাশেদের সাথে আমি একমত যে সরকারকে এখানে এগিয়ে আসতে হবে। মেহেরপুরে তো এই ঘটনাটা ঘটতো, এখন অনেক কমে গেছে। ঠিক আছে, আমরা একেবারে একটু আসি, একেবারে শেষ পর্যায়ে আসে। আপনার কাছ থেকে রাশেদ একটু জানবো যে আমাদেরকে একটু বলবেন, সর্বশেষে আমরা যাচ্ছি আলাপচারিতা এই অনুষ্ঠানে আপনাকে আমরা পেয়ে আমরা ধন্য হয়েছি যে আপনি আগামী প্রজন্মের একটা প্রতীক হিসাবে আপনি কাজ করছেন সাংবাদিকদের নিয়ে। আপনার কাছ থেকে অনুসন্ধানী সাংবাদিকতা সম্পর্কে কিছুটা জানতে পারলাম। আশা করি আগামীতে আমরা আরো জানবো আপনার কাছ থেকে। আজকে এই অনুষ্ঠানের শেষ পর্বে আপনার কাছ থেকে একটু শুনবো যে এই আলাপচারিতা আজকে কিন্তু আমরা দ্বিতীয় বর্ষ পেরিয়ে সামনের এই মার্চ এপ্রিলের মধ্যেই আমরা হচ্ছে যে তৃতীয় বর্ষে পড়ব। তো আপনার আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার আপনার অনুভূতি এবং আপনার একটু দর্শকদের উদ্দেশ্যে আপনার আর কোনো কিছু বলার থাকলে সাংবাদিকতা বিষয়ে আপনি সেটুকু বলতে পারেন। আসলে আমার জন্য একটা বিষয় হলো কি, আলাপচারিতায় এর আগেও আমি একটি প্রোগ্রাম করেছি এবং আজকে দ্বিতীয় প্রোগ্রাম যেটি করছি, আমার কাছে আজকের প্রোগ্রামটা একটু ব্যতিক্রমী মনে হচ্ছে। কারণ গতকালকে আমার বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনের বিষয়টি কেন, কি কারণে এবং যারা করেছে কতটুকু ইয়ে করছে সেই বিষয়টা আসলে আমি তুলে ধরতে পেরেছি। এই জন্য আলাপচারিতাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। কারণ না হলে হয়তো বা আমি এই বিষয়টা, সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু জানতে পারতো না। আপনার মাধ্যমে সেই বিষয়টি আমি দর্শকদের জানাতে পেরেছি। আর প্রচুর পরিমাণ দর্শক এখানে তাদের অভিব্যক্তি ব্যক্ত করেছেন। অনেকে অনেকে এটি দেখছেন। আপনি বললেন প্রথমে ৪৩ জন থেকে প্রচুর মানুষ যে দেখছেন, এই জন্য খুব ভালো লাগলো। এবং আমার মনে হয় আলাপচারিতা যেভাবে চলছে এইটা কন্টিনিউ করা উচিত। মাঝে আপনার কিছুটা গ্যাপ হয়, সেই গ্যাপটা না করে এটা কন্টিনিউ করা যায় সেই বিষয়টি দেখবেন। এবং এই আলাপচারিতায় আরো অনেক বিশেষ করে মেহেরপুরের কালচার থেকে শুরু করে শিক্ষা নিয়ে শুরু করে সাংবাদিকতা থেকে শুরু করে শিল্পায়ন থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে সব বিষয়টি যুক্ত করবেন, এটি আশা করি। আর সবার মাধ্যমেই মেহেরপুরকে তুলে ধরবেন, বিশেষ করে মেহেরপুরের সমস্যা সম্ভাবনা সবকিছু তুলে ধরবেন। আলাপচারিতার মাধ্যমে এটি করা সম্ভব বলে আমি মনে করি। তবে সেটি কন্টিনিউ হতে হবে, কারণ আমরা যদি কন্টিনিউ না করি আপনি দর্শক হারায় যাবেন, মানুষও আর তখন সেভাবে নেবে না। তো এই জন্য আমার কাছে মনে হয়, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি টিটু ভাইকে, এবং ধন্যবাদ জানাচ্ছি যেসব দর্শক এতক্ষণ পর্যন্ত যুক্ত ছিলেন, আমাদের কথা মন দিয়ে এই শুনেছেন। এবং এই সবাইকে আসলে আমার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং টিটু ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে এই এত সুন্দর একটি আহ, অনুষ্ঠানের আয়োজন করার জন্য। ভাই আপনার কথা আমি শোনা আপনাকে, যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ শোনা যাবে। আমি যেটা বলি একটু, তার আগে একটু শাহ আলম সনি একটা ভালো প্রশ্ন করেছে। শাহ আলম সনিকে আমরা জানি প্রখ্যাত, বলবো প্রখ্যাত সাংবাদিক, প্রথম আলোর একদম শ্রেষ্ঠ সাংবাদিকের মধ্যে একজন সাংবাদিক শাহ আলম সনি ভাই আমি চুয়াডাঙ্গাতে একটু জন্ম। সনি ভাই সম্পর্কে একটু বলি, আজকের একটু একটু ব্যাখ্যা করি। আমার সাথে দাঁড়াও, মজনুর ওর রহমান আকাশ কথাটা আগে ভাইয়ের বলে সাথে নি। দেখা। দাঁড়া, ওর কথাটাকে আচ্ছা বলে নি, আচ্ছা। ও কি লিখেছে। ভাই মজু নিয়ে কারো জি আপত্তি নেই, কিন্তু নিজেরাই ইচ্ছে মতো নাম দিয়ে টিভি সাংবাদিক দাবি করেন তাদের বিষয়ে। হ্যাঁ, কথাটা ঠিক। এইটা বলি ভাই, মজু নিয়ে এটা ঠিক, মজু নিয়ে কোনো আপত্তি কারোর থাকার কথা না। তবে এই সাংবাদিকতা দাবি করছে টিভি সাংবাদিক, এই সাংবাদিক, এটা একটা খুব রিস্কি ব্যাপার, এটা তো ঠিক না। হ্যাঁ রাশেদ,
আহ, আহ, বলতে চাচ্ছিলেন আমাদের শাহ আলম সনি সম্পর্কে। সনি, বলুন বলুন। হ্যাঁ, সনি ভাইকে নিয়ে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে আজকে। গাংনী প্রেস ক্লাবে ছিলাম আমি, ওখানেও একটা অনুসন্ধানে একটা রিপোর্টের জন্য ছিলাম। তো ওখানে প্রেস ক্লাবে বেশ কিছু সময় দিয়েছিলাম মঞ্জুর রহমান আকাশ ভাইয়ের সাথে। তো এই সংবাদ নিয়ে যখন আলোচনা হয় তখন মঞ্জুর রহমান আকাশ ভাই বলছিল যে আমার গুরু হচ্ছে শাহ আলম সনি, সফট নিউজ থেকে শুরু করে অনুসন্ধানী রিপোর্ট কিভাবে শিখতে হয় তার কাছ থেকে শিখে এসেছি। এবং এখন পর্যন্ত আমি কোনো কিছু হলে সনি ভাইকে ফোন করি, ভাই এই রিপোর্টটা ইন্ট্রোটা কি হবে। তা আমার খুব ভালো লাগলো, এর আগেও আকাশ ভাইয়ের সাথে শুনেছি, সনি ভাই আজকে যুক্ত হয়েছে। আর সেই সময় এই কথাটা আমার মনে পড়ে গেল আর কি। তো সনি ভাইয়ের লেখা লেখা পড়ার মজাটা একটু আলাদা, একটু আলাদা ধাঁচ থাকে, প্রত্যেকটা নিউজের মধ্যে একটা আলাদা আকর্ষণ থাকে প্রথম আলোতে। আসলে সনি ভাইয়ের রিপোর্টের আমি একজন ভক্ত আর কি। আহ, সুন্দর। আমি না, আসলে অনেকেই ভক্ত আর কি। সনিও কিন্তু খুব ভালো অনুসন্ধানী রিপোর্ট করে, এবং রাজনৈতিক রিপোর্ট জি। সহ খুব সাহসিকতার সাথে রিপোর্ট করে থাকে। তো যাই হোক, আপনি যেটা পরামর্শ আমাদেরকে রেখেছেন, হ্যাঁ, নিয়মিত আমার পক্ষে সম্ভব হবে না, কারণ আমি এই অনুষ্ঠানটি আমি নিজেই চালাচ্ছি। আমাদের এখন একটা ওয়েব পেজ হয়েছে আলাপচারিতা.com, এটাতে আমরা চেষ্টা করি যে নিয়মিত কিছু দিয়ে রাখতে, আর আলোচনা অনুষ্ঠানটা হয়তো সপ্তাহে মাসে, কারণ সবাইকে এক সময় ডেট করতে পারি না, এটা একটা সমস্যা হয়ে যায়। আর আপনাকে নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছাটা গতকালকে নয়, এটা আগে থাকতেই আপনাকে আমি একবার বলেছিলাম যে আপনি এই অনুষ্ঠানটা করবেন, কিন্তু গতকালকে ওই প্রোগ্রামটি দেখার পরে আমার খুব ইচ্ছা প্রবল হয়ে গেল যে কেন করলাম না। আমি এই বছরে নতুন আমি একটা প্রোগ্রাম করব নতুনকে নিয়ে, এটাই আমার পরিকল্পনা ছিল। তো আপনি আমার এখানে পুরনো হয়ে এসেছেন, কিন্তু সেই নতুনকে নিয়ে করব, সেটা একটু বাদ দিয়ে আপনাকে তারুণ্যের প্রতীক হিসাবে নতুন ধরে নিলাম, নিয়ে আপনাকে ওই জন্য আমি টেলিফোন করে বললাম যে আপনি আমার সাথে আলোচনা। আপনি বললেন আপনি কি নিয়ে আলোচনা করেন, আমি বললাম অনুসন্ধানী সাংবাদিকতা নিয়ে আলোচনা করবো। তো সেটাই করলাম। তো সরি, থ্যাংক ইউ ভাই। তো এই এই জায়গাটুকু আমার ইচ্ছে ছিল, এবং আমরা চেষ্টা করব অবশ্যই আমাদের আলাপচারিতাটাকে একটু নিয়মিত করার, কারণ যাদেরকে নিয়ে করি আমি তাদের তো আলোচনা, তাদের সময় দিতে হবে, তারা তো বিভিন্ন ব্যস্ত ব্যস্ত মানুষ। আমি একটু সেই শ্রেণীর মানুষগুলোকে নিয়ে করতে চাই যারা সমাজের জন্য করতে চায়, সমাজকে দেয়, সাহিত্যিক, কবি, লেখক, সাংবাদিক, গবেষক, অধ্যাপক, তাদেরকে নিয়েই আমি মূলত এই অনুষ্ঠানটি করি। এবং সমাজের একদম নতুন কবি যারা নতুন লিখছে, ভালো লিখছে, তাদেরকে নিয়ে আমি অনুষ্ঠানটা করি। তো আমি চেষ্টা করি অবশ্যই। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ। আজকে এই ঠান্ডার মধ্যে আমি যদি ঘরের ভিতরে আমি আছি, তবু আমার ঘরটি বেশ ঠান্ডা, আমার কাশি শুরু হয়ে যাচ্ছে। তো দর্শকবৃন্দ, আমি দুঃখিত আন্তরিকভাবে যে আমার একটু কাশি আসছে। তো যাই হোক, এই অনুষ্ঠানটি আমরা শেষ করতে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে সর্বশেষ সাংবাদিকদের উদ্দেশ্যে, যারা নতুন কাজ করছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বলার থাকলে একটু এক লাইনে বলে শেষ করবো আমরা। আমি বলবো, হ্যাঁ হ্যাঁ, আপনাকে দিলাম। আসলে বিদায় নেওয়ার আগে আমি দর্শকদের ধন্যবাদ জানাই এবং যারা এই সাথে যুক্ত ছিলেন এবং যারা দেখছেন, এবং টিটু ভাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানটি করার জন্য। আর নতুন যারা সাংবাদিকতা আসছে তাদের কাছে আমার একটা পরামর্শ, আপনারা জেনে বুঝে সাংবাদিকতা করুন এবং সাংবাদিকতাটা আসলে বুকে ধারণ করেন, এবং যে প্রশিক্ষণগুলো আছে সাংবাদিকতা সেই প্রশিক্ষণগুলো নেন, এবং ইথিক্যালি যে বিষয়গুলো আছে সেইগুলো আগে জানুন, এবং নৈতিকতা ধরে আপনি সাংবাদিকতা করুন। কোন জিনিসটা আমি প্রচার করতে পারবো আর কোনটি পারবো না, কোনটা লিখতে পারবো কি পারবো না, সেটিও আপনি জানুন। জানার পরে সাংবাদিকতা আসুন, এবং সাংবাদিকতা করতে করতে সবগুলো শিখুন। এবং বিশেষ করে সমাজের যে বিষয়গুলো আপনি তুলে ধরার মাধ্যমে সমাজ উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে, এবং পারিবারিকভাবে সবাই উপকৃত হবে, সেই বিষয়গুলো তুলে ধরুন। এটাই আমার যারা তরুণ সাংবাদিক আছে তাদের কাছে একটা আহ্বান। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ রাশেদুজ্জামানের সাথে আলোচনা করছিলাম। আজকের আমাদের প্রসঙ্গের বিষয় ছিল আলাপচারিতার, এই বিষয়টি ছিল অনুসন্ধানী সাংবাদিকতা। আলাপচারিতার থেকে আমরা শিখবো, জানবো,
একজনের কাছ থেকে জানলে অভিজ্ঞতা অর্জন করা যায় সে কিভাবে কাজটি করছে, কেমন ভাবে আমি করতে, যারা সাংবাদিকতা পেশার সাথে জড়িত তাদের জন্য এটি খুবই উপকৃত, যারা লেখালেখি করেন তাদেরও জন্য এই বিষয়টি উপকৃত। কারণ একটা বিষয় লিখতে গেলে সেই বিষয়টা সম্পর্কে আপনাকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, সেইভাবে। রাশেদ আজকে এই প্রজন্মের এই প্রতীক হিসাবে আজকের এই 2023 সালের প্রথম আমাদের সাথে আজকে আলোচনায় আসছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানটি সাধারণত ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য, সংস্কৃতি, সমাজ নিয়েই আমরা আলোচনা করি। এই জায়গায় আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে আপনাকে আমাকে অতীতকে জানা এবং ভবিষ্যৎকে জানা, আমার প্রজন্মকে সঠিক পথ দেখানো। আপনারা আমাদের সাথে সহযোগিতা করছেন, আপনারা আমাদের সাথে যুক্ত থেকেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকে আপনাদের কাছ থেকে এখানেই আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।